প্রেজেন্ট স্ক্রিন করি। ডিটারমিনেশন আর 6 নম্বরটা হচ্ছে সিএমসি অফ মাইসেল ইউজিং টেনসিওমিটার। তো এই দুটো এক্সপেরিমেন্ট সুচন্দ্রা বলবে আর এই চারটে আমি কভার করব। আজকে আমি বেসিক্যালি এইটা করব আর এইটা কভার করব, কারণ প্রাথমিক আমাকে একটু স্পেকট্রোফটোমিটার সম্পর্কে একটু বলতে হবে। আমি টিচারদের বলছি না, বাট স্টুডেন্টদের কিভাবে আমরা বলবো। আর একটা জিনিস আমি দেখলাম যে আদার ইউনিভার্সিটিজ মধ্যে এটার মধ্যে স্পেকট্রোফটোমেট্রিক ডিটারমিনেশন অফ সিএমসি বার করার আছে। এটার একটা আউটলাইন আমি কিছু পেপার ঘেটে টেটে বার করেছি। আর এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ অন দ্য রেট অফ পারসালফেট আয়োডাইড, এটা 6 সেমিস্টারে নেই, ফলে এইটা ওদের টাইট্রিমেট্রিক্যালি করতে হবে। তো এটার কিছু ডেটা আমি পাইনি, আগের দিনও রিকোয়েস্ট করছিলাম যদি আমায় কেউ দেয় ডেটা আমি তাহলে এটা একটু চেষ্টা করে দেখতে পারি। তাহলে আমি আজকে এই চারটের থেকে এই দুটোর মধ্যে আমি আসবো, ঠিক আছে? তাহলে একদম প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হাউ টু ওয়ার্ক উইথ দ্য স্পেকট্রোফটোমিটার। ওরা স্পেকট্রোফটোমিটার জীবনে প্রথম দেখবে, দেখেও নি, দেখবেও না, বাস ভার্চুয়ালি আমরা ওটাকে দেখাবো। এইটার আমি একটা ইউটিউব সংস্করণ করেছি, যেটা আমরা পরে ওটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, তা আমি প্রথমে এই স্লাইডটাতে আসি। ওয়ার্কিং উইথ আ স্পেকট্রোফটোমিটার। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে সবাই মাস্টারমশাই স্পেকট্রোফটোমিটার আমার থেকে অনেক বেশি হ্যান্ডেল করেছেন, কিন্তু আমি স্লাইডগুলো সাজিয়েছি জাস্ট টু হাউ টু প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্টস। তো আমি আজকে যেটা বলবো আমি মনে করছি আমার সামনে আপনারা টিচাররা নেই, স্টুডেন্টরাই আছেন। এইভাবেই আমি ব্যাপারটা বলবো, হাউ আই উইল প্রসিড অ্যান্ড টেল দেম হাউ টু ওয়ার্ক উইথ আ স্পেকট্রোফটোমিটার। আচ্ছা, বেসিক্যালি ওরা তো স্পেকট্রোস্কোপি প্রচুর পড়েছে ওরা ওদের থিওরি সিলেবাসে, এবং আমাদের বিএসসি কোর্স ল্যাবরেটরি কোর্স যেটা আছে দ্যাট অনলি ইনভলভস ভিজিবল স্পেকট্রোফটোমেট্রি। কিন্তু কিছু কিছু কলেজে ইউভি ভিজিবল আছে, তো এই কথাটা এখানে লিখে রেখেছি। ওরা এটাও পড়েছে দ্যাট ভিজিবল স্পেকট্রোস্কোপি যে ওয়েভলেংথ রিজিয়নটা বা যে ফ্রিকোয়েন্সি রিজিয়নটা ডিল করে, দ্যাট ডিলস উইথ ইলেকট্রনিক ট্রানজিশনস। And electronic transitions can be any one. It can be n pi, pi star, pi star, sigma pi star, etc. etc. হতে পারে। But অবশ্যই the electronic transition যখন হচ্ছে that should follow the Frank-Condon principle, যে only electron is being transferred and nuclear motion গুলো অনেক slower, সেগুলো ওরা ওই জন্য সেগুলো আমরা এখানে হচ্ছে না। এবার when we are speaking about electronic spectra, তখন আমাদের দু রকম স্পেকট্রা আসে, একটা absorption spectra, একটা emission spectra. ওদের সিলেবাস is only concerned about absorption spectra, এবং emission spectra যখন absorb করলো একটা molecule, it is going to an higher excited state. তারপরে it can follow many procedures, all of non-radiational ট্রানজিশনস হতে পারে, ইন্টারনাল কনভার্সন, ইন্টার সিস্টেম ক্রসিং, এটা ওরা সবটাই দেখে জ্যাবলনস্কি ডায়াগ্রামে। তো তারপরে যখন ওটা লোয়েস্ট মানে সিঙ্গলেট স্টেট বা ট্রিপলেট স্টেটে আসে, তারপরে সেই রেডিয়েশনাল যে এমিশন হয় সেটা এমিশন স্পেকট্রা বলে। জাস্ট একটু একটা আইডিয়া দেওয়ার জন্য আমি কথাগুলো এখানে লিখেছি। সো আমাদের যা সিলেবাস তাতে ওরা নর্মাল ভিজিবল স্পেকট্রোফটোমিটার নেবে এবং অ্যাবসর্পশন স্পেকট্রা স্টাডি করবে। এখন ওদেরকে এটা বলা যে অ্যাবসর্পশন স্পেকট্রা, লাইট অ্যাবজর্ব করবে, কে লাইট অ্যাবজর্ব করবে? তাহলে দেয়ার মাস্ট বি আ লাইট অ্যাবজর্বিং স্পিসিস, এবং সেই লাইট অ্যাবজর্ব যে করছে সেই স্পিসিসটাকে আমরা ইউজুয়ালি একে আইডেন্টিফাই করি অ্যাজ ক্রোমোফোর। এন্ড এই ক্রোমোফোরটার ক্ষেত্রে এই ইলেকট্রনিক ট্রানজিশন গুলো টেক প্লেস করে, ঠিক আছে? অ্যান্ড অফকোর্স keep in mind that absorption of light should always be guided by Lambert's-Beer's law when we are studying the spectra of a molecule. এবার আসছি যে একটু জাস্ট পিক্টোরিয়ালি কে ওদের একটু দেখানোর জন্য এরকম ভাবে দিয়েছি জিনিসটা, যে ডিউ টু অ্যাবজর্পশন অফ লাইট কি হচ্ছে। একটা গ্রাউন্ড স্টেটে ফার্স্ট ইলেকট্রন বা গ্রাউন্ড স্টেটে একটা ইলেকট্রন আছে, সে তাকে আমরা লাইট দিলাম
it is promoted to an higher excited state. এখানে E2 লিখেছি, maybe it is going to up to En, তারপরে তার নানান প্রসিডিওর হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন মানে ওদেরকে বলতে যেটা চাই, that this absorption is not only occurring at a particular fixed wavelength. Absorption কে আমরা সবসময় একটা region of spectrum এ or region of wavelength এ আমরা দেখতে পাই। So an absorption spectra actually looks like this. তাহলে একটা উঠলো একটা নামলো, তাহলে এই পুরো রিজিয়নটার মধ্যে মলিকিউলটা অ্যাবজর্ব করতে, ক্রোমোফোরটা অ্যাবজর্ব করতে পারছে লাইট, বাট নট টু দ্যাট এক্সটেন্ট, অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ইজ টেকিং প্লেস অ্যাট দ্য ল্যামডা ম্যাক্স। ওদের যা কিছু স্টাডি আছে ওরা ল্যামডা ম্যাক্সেই স্টাডিগুলো করবে, তাই জন্য এই জিনিসটাকে ওদেরকে বলা। সেই কথাগুলোই এখানে লেখা আছে, that absorption spectra is usually obtained over a range of lambda, and lambda max is the wavelength where maximum absorption of light occurs by the chromophore. And as per our syllabus, we shall record the absorbance values only at the lambda max. এখানে জাস্ট দেখিয়েছি যে তিনটে আলাদা মলিকিউল নেওয়া হচ্ছে, তার ক্রোমোফোর, তার এরকম স্পেকট্রা যদিও আমরা পাচ্ছি, বাট আমরা যখন কাজ করব আমরা শুধু ল্যামডা ম্যাক্স গুলোকেই কনসিডার করব। এবার আসছি বিয়ার্স অ্যান্ড ল্যাম্বার্টস ল। এটার আমি ভেঙে ভেঙে লিখিনি, এটার যে আমি যে মানে রিটেন ম্যাটারটা করেছি ওখানে আলাদা করে ল্যাম্বার্টস এন্ড বিয়ার্স ল করে আমি ওখানে লেখার চেষ্টা করেছি, বাট দ্য কোয়ান্টিটি দে মে মেজার in a spectroscopic experiment, তাতে ওরা either they will measure absorbance which is equal to log I0 by I, and that is also equal to extinction coefficient, concentration and path length of the sample. যেখানে আমরা ধরে নিচ্ছি, যেখানে আমরা একটা স্যাম্পল সলিউশন নিয়েছি, এখানে I0 ইন্টেন্সিটি অফ লাইট ভিতরে আসছে, স্যাম্পল সলিউশনটা লাইট অ্যাবজর্ব করছে, and I intensity light transmitted হয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে ডিফারেন্সটা is being absorbed by the sample। তো এইটা হলো গিয়ে অ্যাবজর্বেন্স। or আমরা মাপতে পারি that percent transmittance, percent কেন পরে এটা হচ্ছে যে যেটা ট্রান্সমিটেড হলো, I by I0 is the transmittance, definitely that is a fraction। এই ফ্র্যাকশনটাকে একটু বেটার ম্যানিফেস্টেশনের জন্য আমরা এটাকে 100 দিয়ে গুণ করি, the percent transmittance মাপা যায়। So a spectrophotometer can measure either the absorbance or the transmittance। একটা কথা এখানে মনে রাখতে হবে যে that extinction coefficient, এই ভ্যালুটা is fixed for a given molecule। তাহলে একটা given wavelength, that extinction coefficient of a pure substance at a given lambda max is fixed। তাই জন্য it serves as the fingerprint of the molecule। মানে একটা molecule maybe it is impure, আমরা একটা particular concentration এ একটা particular lambda max এ concentration বাদ যাক, lambda max এ আমরা যদি মাপি, then the extinction coefficient should be constant। যদি না থাকে আমরা বলতে পারি this compound is impure। আচ্ছা, এবার স্পেকট্রোফটোমেট্রিতে আসতে গেলে আমাকে বলতে হয় যে আগে আমরা যে যন্ত্রটা ইউজ করতাম, দ্যাট ইজ আ কালোরিমিটার। ইট ইজ আ সিঙ্গেল বিম অ্যাপারেটাস, যেটাতে একটা স্যাম্পল সলিউশনেরই ঘাট আছে এবং লাইট আসছে, লাইট বেরিয়ে যাচ্ছে। ইট ইজ সাচ যে এখন স্পেকট্রোফটোমিটার এরকমও হয় যে সিঙ্গেল বিমই স্পেকট্রোফটোমিটার, কিন্তু যেগুলো ভালো স্পেকট্রোফটোমিটার সেগুলোতে একটা ডাবল বিম ব্যাপার থাকে। সেটা হচ্ছে এইটা একটা সলভেন্ট থাকে, সলভেন্ট আমাদের যে এক্সপেরিমেন্ট গুলো সবই ওয়াটার। সো আমরা ধরে নিচ্ছি যে I0 লাইট যদি সলভেন্টে ঢোকে, লাকিলি ওয়াটার হ্যাজ অ্যান অ্যাবজর্বেন্স, নো অ্যাবজর্বেন্স অ্যাবভ 190 ন্যানোমিটার, তাহলে সেই ইন্টেন্সিটি অফ লাইটটা বেরিয়ে আসবে। অ্যান্ড যখন স্যাম্পল সলিউশন প্যারালালি আরেকটা ঘাটে বসাবো, তখন I0 লাইট বেরোলো and I is the transmitted ঢুকলো এবং I is the transmitted light। So this is a good spectrophotometer, but শুধু এইটুকু নিয়েও আমরা এই সলভেন্টের প্যারামিটারটাকে অ্যাডজাস্ট করে আমরা স্পেকট্রোফটোমিটারকে ব্যবহার করতে পারি। এবার আমি একটু ছাত্রদেরকে ছবি দেখানোর চেষ্টা করেছি যে ভিজিবল স্পেকট্রোফটোমিটারটা ইউজুয়ালি সব কলেজেই আছে, একটু এদিক ওদিক মডেল, সেটা হচ্ছে সিস্টনিক্স এর মডেল। এখানে কতগুলো অ্যাডজাস্টমেন্টের নব থাকে, এটা একটা ডিজিটাল ডিসপ্লে থাকে এবং তাদের বলা যে ওয়েভলেংথ ল্যামডা ম্যাক্স যেটাতে আমরা ফিক্স করব, সেই এইটাকে নবটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়। দিস ইজ দ্য স্যাম্পল চেম্বার এবং লাইটটা এদিক থেকে এদিক পাস করছে এবং এখানে একটা, তারপরে ট্রান্সমিটার লাইটটা এদিক দিয়ে বেরিয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে ওদেরকে বোঝাতে হবে যে আমরা সলিউশনটা এর মধ্যে, এটা হচ্ছে স্যাম্পল চেম্বার, স্যাম্পল চেম্বারে আমরা সলিউশনটা কিসে নেব।
তাহলে একটা কন্টেনার চাই, এই কন্টেনার গুলোকে বলা হয় কিউভেটস, অ্যান্ড যেটার মধ্যে আমরা সলিউশনটা নেব, এই স্যাম্পল চেম্বারে ঢোকাবো। এই কিউভেটস গুলোরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা থাকে, যে এটা একটা 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, বিভিন্ন সাইজের হয়, বাট ইউজুয়ালি আমরা সব এইগুলো ইউজ করি 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। আর দুটো প্যারালাল প্লেট একদম ট্রান্সপারেন্ট আছে, ইট ইজ মেড অফ হাই কোয়ালিটি গ্লাস, আর দুটো দিক হেজি করা আছে, যাতে যে লাইটটা আসছে সোজা এখান দিয়ে ঢুকে, সোজা এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, যাতে কোনোভাবে রিফ্র্যাক্টেড, স্ক্যাটার্ড কোনো দিক দিয়ে এদিক দিয়ে বেরিয়ে আসতে পারে না, যাতে ট্রান্সমিটেড লাইটটা আমরা ঠিক মতন করে মাপতে পারি। সো যদি একটা কিউভেটের জায়গা থাকে একটা, যদি দুটো থাকে একটা সলভেন্ট একটা সলিউশন। এবার ওদেরকে একটু বোঝানো বোধহয় দরকার যে স্পেকট্রোফটোমিটারটা কি করে কাজ করে, ভেতরে অ্যাকচুয়ালি কি হয়। ওই ওয়েভলেংথ সিলেক্টর করছি, সো আমি জাস্ট একটু ভেতরে বেসিক ইনস্ট্রুমেন্টেশন অফ স্পেকট্রোফটোমিটারটা বলতে চাইছি। এটা লাইট সোর্স, আমরা জানি লাইট ইজ স্ক্যাটার্ড ইন অল পসিবল ডিরেকশনস। সো একটা কলিমেটার লেন্সের মাধ্যম দিয়ে আমরা লাইটটাকে কনভার্ট করে আমাকে একে মোনোক্রোম্যাটিক লাইটে কনভার্ট করতে হবে, কারণ ল্যামডা ম্যাক্সটা ফিক্স করতে হবে। So monochromator can be either a good quality prism, it can be a grating, whatever it is, and the quality of the monochromator depends upon how good quality spectrophotometer আমরা use করছি। So monochromator এর কাজ হচ্ছে, it will split the white light into the 7 regions of the visible spectrum. এবার এই লাইটের যে কোনো একটা, যে লাইটটা আমার দরকার, আমরা দেখালাম যে একটা ওয়েভলেন্থ সিলেক্টর নব আছে, সেটাকে ঘুরিয়ে যে ওয়েভলেন্থটা আমার চাই সেই ওয়েভলেন্থ অফ লাইটটা এখান দিয়ে আমরা পাস করালাম। অবশ্যই এখানে একটা পার্ট আছে যেটা আমি এখানে দেখাইনি, টু মেক ইট নন কমপ্লিকেটেড। এখানেও একটা I0 ইন্টেন্সিটি অফ লাইট উইচ ইজ গোয়িং থ্রু, এটাকে এখানে ডিটেক্টরে একটা মাপা হয়। নাও দিস লাইট ইজ এন্টারিং উইথ দ্য স্যাম্পল সলিউশন, স্যাম্পলটা যেটা অ্যাবজর্ব করার করলো দিয়ে, এটা হচ্ছে ট্রান্সমিটেড লাইট, এটা ফেডেড আউট, সো ট্রান্সমিটেড লাইট বেরিয়ে এলো। এবার ট্রান্সমিটেড লাইটটা আমরা একটা ফটোসেল বা একটা ফটো ডিটেক্টরের মাধ্যম দিয়ে আমরা মাপি, এবং all the possible calculations, that is percent transmittance, মানে I by I0 কে into 100 করে আমরা একটা ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পারি, or আমরা ডাইরেক্টলি অপটিক্যাল ডেন্সিটিটাও দেখতে পারি। সো আমরা এই যা হলো আমরা একটা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পেলাম, আইদার অ্যাজ অ্যান অপটিক্যাল অ্যাবসর্বেন্স অর এজ এ পার্সেন্ট ট্রান্সমিটেন্স। আমাদের যা এক্সপেরিমেন্ট এবং আমরা যে কোয়ালিটি স্পেকট্রোফটোমিটার ইউজ করি, তাতে ইট ইজ কনভেনশনাল টু ইউজ টু রিড আউট দ্য পার্সেন্ট ট্রান্সমিটেন্স। এই জিনিসটাকে আমি একটুখানি একটা ভিডিওর মাধ্যমে দেখানোর একটু চেষ্টা করছি ছাত্রদের জন্য। এই যে ছবিটা আমি দেখালাম, what is inside the spectrophotometer, হ্যাঁ এখানটা একটু পজ করি। তাহলে এইটা লাইটটা আসছে, এটা কলিমেটার লেন্স বা যা কিছু বলেছি এটার মধ্যে থেকে এটা আসছে ডিফ্রাকশন গ্রেটিং বা মোনোক্রোম্যাটরে, তারপরে লাইটটা এটা এখান দিয়ে পাস করে স্লিট এর মধ্যে দিয়ে যে ওয়েভলেংথ সিলেক্ট করবো এটাকে ওপর নিচ হবে, তাহলে ওপর নিচ করলে এই লাইট, নিচ করলে এই লাইট, এইটা আসছে এখানে স্যাম্পল চেম্বার, এটার মধ্যে লাইটটা পড়ছে, whatever is being absorbed is absorbed and the transmitted light is being detected by a detector। আর একটু ভিডিওটা দেখি, তাহলে ওদের কাছে একটু পরিষ্কার হয়ে যাবে। তাহলে ওয়েভলেংথ সিলেক্টর নবটা এইভাবে ঘুরছে এবং আমার ডিজায়ার্ড ওয়েভলেংথ অফ লাইটটা স্যাম্পলে পড়ছে, তারপরে ওটা ডিটেক্টরে ট্রান্সমিটেড লাইটটা যাচ্ছে। সো এন্টায়ার জিনিসটা এইটা, এখানে আমি ভিডিওটা শেষ করছি। সরি, এটাটা নিয়ে কিভাবে কাজ করবে এটা আরেকটা ভিডিওর মাধ্যম দিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি ফ্রম দ্য নেট। এটাতে আমাকে একটু
অফ দ্য স্পেকট্রোফটোমিটার। এই স্পেকট্রোফটোমিটার অবশ্যই যেটা ওরা দেখে ল্যাবে সেটা নয়, বাট বেসিক ফাংশন তো একই। সো এইখানে একটা ডিজিটাল ডিসপ্লে আছে, এখানে ওয়েভলেংথ সিলেক্টর, এইখানে আমরা আইদার ট্রান্সমিটেন্স অর অ্যাবজর্বেন্স এই জিনিসগুলো মাপা যায়, এটা আমরা কখনোই করি না। এবং এই যে ট্রান্সমিটেন্স না অ্যাবজর্বেন্স এটা চেঞ্জ করা যায় ইউজিং দিস মোড নব। আর এটা একটা ওয়েভলেংথ কন্ট্রোল নব, যে ওয়েভলেংথে আমরা ল্যামডা ম্যাক্সটা মাপতে চাইছি। এবং যন্ত্রটা এটা হচ্ছে স্যাম্পল চেম্বার, আমরা দেখবো একটু পরে যে এইটাকে স্লিটটাকে যদি বন্ধ করে দিই, কোনো আলোটা না ঢুকতে দিই, তাহলে আমার ট্রান্সমিটেন্সটাকে জিরোতে অ্যাডজাস্ট করতে হবে। এবং তারপরে সলভেন্টটা যদি আমরা এর মধ্যে ঢোকাই, তাহলে আমাকে ওটা 100% ট্রান্সমিটেন্সে অ্যাডজাস্ট করতে হবে। এইটাই আমরা একটু দেখছি। আচ্ছা, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এখানে যে স্যাম্পল সলিউশনটা নেওয়া হয়েছে, দ্য ওয়েভলেংথ 380 ন্যানোমিটারে এটার ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে আমরা এইটা ইউজ করে আমরা তাহলে প্রথম কাজ কি, আমার ওয়েভলেংথটাকে সিলেক্ট করতে হবে। ওয়েভলেংথ নব, তাহলে এটাকে আমাকে 400 আছে মানে কমাতে হবে, কমিয়ে ওয়েভলেংথটাকে প্রথমে সিলেক্ট করলাম। এইবার আমাকে যন্ত্রটাকে 0% ট্রান্সমিটেন্স অ্যান্ড 100% ট্রান্সমিটেন্স এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। সো আই উইল গো টু দ্য ট্রান্সমিটেন্স মোড। ওই মোড নট দিলাম, ট্রান্সমিটেন্সে গেল। এইবার জিরো অ্যাডজাস্ট মানে স্লিটটা বন্ধ হয়ে গেছে, আলোটা আসছে না। এখানে কিন্তু আমার জিরো অ্যাডজাস্টমেন্ট নেই, -1.5 কিছু আছে, তাহলে এটাকে আমাকে একটুখানি বাড়াতে হবে। সো দ্যাট নাও ইট ইজ দ্য ট্রান্সমিটেন্স ফর যখন কোনো আলো নেই ইজ 0। এবার আমার কি করতে হবে, এবার আমাকে স্যাম্পল সলিউশনটা এই সলভেন্টটাকে নিয়ে আমাকে যন্ত্রটাকে 100% ট্রান্সমিটেন্স অ্যাডজাস্ট করতে হয়। তাহলে আমরা এইটা হচ্ছে সলভেন্ট। এটাকে নেওয়ার পর প্রথম কাজ কি হওয়া উচিত, এটা একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই জন্য কোনোভাবে কোনো সলিউশন গায়ে বা জল লেগে থাকা যাবে না। তাহলে আমাকে এটাকে ভালো করে ফিল্টার পেপার দিয়ে ভালো করে মুছে, দিস ইজ ওয়ান অফ দ্য প্রিকশনস উই হ্যাভ টু টেক। তারপরে আমরা এটাকে স্লিট চেম্বারে, এই স্যাম্পল চেম্বারের মধ্যে ঢোকালাম। দেখা যাচ্ছে তাতে 380-তে 93.4% ট্রান্সমিটেন্স হচ্ছে। তাহলে আমাকে 100% ট্রান্সমিটেন্স নবটা বাড়িয়ে এটাকে 100%-এ আনতে হবে। তাহলে এখন কি হলো, স্পেকট্রোফটোমিটারটা অ্যাডজাস্টেড 380-তে 0% and 100% ট্রান্সমিটেন্সে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমার সলভেন্টটাকে আমি বার করে নিলাম। এবার আমরা আননোন সলিউশনটাকে নিলাম, আবার সেই একই জিনিস মুছে টুছে ভালো করে নিয়ে আমরা এই স্যাম্পল চেম্বারে ঢোকালাম। দিয়ে আমরা ট্রান্সমিটেন্স মাপছি 14.2। এটা যদি আমরা অ্যাবজর্বেন্স মাপতাম, জাস্ট নবটা চেঞ্জ করে 1.966, আমার দরকার নেই, আমরা ইউজুয়ালি মাপবো ট্রান্সমিটেন্স। সো দ্য ট্রান্সমিটেন্স অফ দ্য সলিউশন ইজ 14.2। তাহলে এইভাবে আমরা সিরিজ অফ সলিউশন যদি নিই, আমাকে একবারই যন্ত্রটা ক্যালিব্রেট করতে হবে ফর 0 and 100% ট্রান্সমিটেন্স ফর দিস গিভেন ওয়েভলেংথ, এবং আমরা সিরিজ অফ সলিউশনস পর ঢুকিয়ে আমরা পার্সেন্ট ট্রান্সমিটেন্স মাপতে পারবো। সো এটা হলো আমরা বেসিক ফাংশন অফ আ স্পেকট্রোফটোমিটার দেখলাম। খালি বেঞ্চটা চলে যাচ্ছে কেন, আছে যেগুলো আমাদের আমরা যখন ইউনিভার্সিটিতে কাজ করেছি অনেক ভালো যন্ত্র নিয়ে কাজ করেছি। সো এই স্পেকট্রোফটোমিটার গুলোতে এই পার্টস গুলো তো সব ডিফাইন করা আছে, স্যাম্পল চেম্বার, ডিজিটাল ডিসপ্লে আইদার ইন দ্য ট্রান্সমিটেন্স অর অ্যাবজর্বেন্স মোড, ওয়েভলেংথ সিলেক্টর নব, 0%, 100% নব। কিন্তু আমাদের একটা করে ফিল্টার লিভার থাকে, সেই ফিল্টারটা বিকজ দ্য মোনোক্রোম্যাটিক স্লাইড শোতে যাও, স্লাইড শোটা যাওনি। ও আচ্ছা, এটা কি দেখা গেছিল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তা একটু বড় হলো। এটা কি দেখা গেছিল? হ্যাঁ হ্যাঁ দেখা গেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই লিভার ফিল্টার গুলো আমাদের কিছু অ্যাডিশনাল অ্যাড করতে হয় এই স্পেকট্রোফটোমিটার গুলো, বিকজ দে মোনোক্রোমাটার বা গ্রেটিং ইজ নট অফ দ্যাট হাই কোয়ালিটি, খুব প্রাইসি যন্ত্র হয়ে যাবে তাহলে। তো আমাদের কতগুলো ফিল্টার ইউজ করতে হয়। ব্লু ফিল্টার, যেটা এখানে অ্যাডজাস্ট করা যায়, যেটা আমরা যদি ল্যামডা ম্যাক্স এর মধ্যে লাই করে উই ইউজ দ্য ব্লু ফিল্টার। আদারওয়াইজ যদি এই রেঞ্জ, গ্রিন ফিল্টার, অরেঞ্জ ফিল্টার, কিছু করে না, একটা ফিল্টার আসে, তারপরে যন্ত্রটার পক্ষে it becomes easy to find out the lambda max which is desired through the filter. So এই অবধি আমার
এই এইটাতে আমার বলার কিছু ছিল। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন আমি এখানে করেছি। ডাইক্রোমেটটাও আমাদের সিলেবাসে আছে, কিন্তু ডাইক্রোমেটটা আমি কেন করতে পারিনি সেটা আমি একদম শেষে বলবো। আপাতত আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমরা ল্যাম্বার্টস বিয়ার্স ল ভেরিফিকেশন করব। সো আবার এই কথাগুলো এখানে জাস্ট রিপিট করেছি। এটা আমাদের সিইউ অনুযায়ী এক্সপেরিমেন্ট নাম্বার 3, অন্য ইউনিভার্সিটির অন্য নাম্বার হবে। সো অপটিক্যাল ডেন্সিটি অ্যান্ড ট্রান্সমিটেন্স, বিকজ ইট ইজ আ ডিফারেন্ট ভিডিও, তাই জন্য আমরা এটাকে জাস্ট দিয়ে দিয়েছি। এখন ফর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা কোন জায়গায় স্টাডিটা করব? আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওয়াটারের স্পেকট্রাটা দেখি, তাহলে আমরা দেখছি 524 ন্যানোমিটারে একটা পিক আছে আর একটা একটু পাশে আছে। সো এটার যেহেতু ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্স আছে, আমরা স্টাডিটাকে এই ল্যামডা ম্যাক্সটা ধরেই করব। তাহলে ইনস্ট্রুমেন্টে যখন ক্যালিব্রেট করব, আমরা তখন 524-এ ক্যালিব্রেট করব। কিন্তু অনেক যন্ত্রে 524 করা যায় না, আইদার 525 or 530। তাহলে ফর কনভিনিয়েন্স উই শ্যাল স্টাডি অ্যাট 530, 525ও করা যেতে পারে। তো কি করব আমরা দেখছি যে অ্যাবসর্বেন্স আমরা জানি ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল, তাহলে কনসেন্ট্রেশনের সঙ্গে সঙ্গে অ্যাবসর্বেন্স বাড়বে। তাহলে আমরা একটা সিরিজ অফ সলিউশনস বানাবো ফ্রম ডাইলিউট KMnO4 টু গ্র্যাজুয়ালি ইনক্রিজিং কনসেন্ট্রেশনস, যাতে অ্যাবসর্বেন্স ভ্যালুটা চেঞ্জ করতে করতে বাড়ে। তো এইটাই হচ্ছে আমার কাজ। তাহলে we have to make a series of KMnO4 solutions with gradually increasing concentrations, and their absorbance values will increase. Ebong jodi solution is sufficiently dilute, then according to Lambert's-Beer's law, amader plot of absorbance versus concentration of potassium permanganate should be a linear plot passing through the origin, and path length jehetu amra 1 cm er cuvette niyechi, so path length is 1, then slope is the extinction coefficient. তাহলে আমাদের পরীক্ষায় ইউজুয়ালি দেওয়া হয় টু ফাইন্ড আউট দি এক্সটিংশন কোএফিশিয়েন্ট, অর আমাদের একটা আননোন সলিউশন দেওয়া হয় এবং তার অ্যাবজর্বেন্স মেপে বলা হয় হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন প্রেজেন্ট ইন ইট। তাহলে এইটাকে আমরা একটা ক্যালিব্রেশন কার্ভ হিসেবেও ইউজ করতে পারি। একটা আননোন অ্যাবজর্বেন্স ভ্যালু যদি আমাকে এখানে দিয়ে দেয়, তাহলে আমরা করেসপন্ডিং KMnO4 এর কনসেন্ট্রেশনটাও বার করতে পারবো। সো দিস ইজ এ ক্যালিব্রেশন কার্ভ অফ ওবেইং দ্য ল্যাম্বার্টস-বিয়ার্স ল। এবার এর তো একটু এক্সপেরিমেন্টাল প্রসিডিওর, KMnO4 তার দুম করে আমি বানিয়ে ফেলতে পারবো না এবং তার স্ট্রেংথও আমি কনসেন্ট্রেশন বাড়াবো। সো প্রথমে আমরা জানি দ্যাট অক্সালিক অ্যাসিড সলিউশন একটা লাগে KMnO4 এর স্ট্রেংথটাকে ডিটারমিন করতে। তাহলে একটা অক্সালিক অ্যাসিড স্ট্যান্ডার্ড বাড়ালাম অফ দি অর্ডার অফ 0.1 নর্মাল, আর একটা অ্যাপ্রক্স m/100 KMnO4 সলিউশন বানালাম। আচ্ছা, আমি একটা এখানে কথা বলছি, আমি যখন স্যাম্পল প্রিপারেশন করতাম 2010-11 এই সময়, এই KMnO4 সলিউশনটা বানাতাম আমরা, কিন্তু আমি জানি না একটা ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ KMnO4 যেটা লাগবে সেটা নিয়ে আমরা একটা ডার্ক বটলে ঝাঁকিয়ে তারপরে ওটাকে গ্লাস ফিল্টার করতাম। ওই গ্লাসের যে ছোট ছোট ইয়েগুলো হয়, ওই গ্লাসের কি বলে ওগুলোর মধ্যে দিয়ে আমরা গ্লাস বোল দিয়ে ফিল্টার করতাম। ওটা কেন করতাম ওটা কিন্তু আমি জানি না, করতাম, তখন তো কিছু না বুঝে করতাম। এনিওয়ে, আমরা বানালাম একটা m/100 KMnO4 সলিউশন। এইখান থেকে আমাকে একটা স্টক সলিউশন অফ এক্সাক্ট 5 × 10⁻⁻⁴ মোলার KMnO4 বানাতে হবে, যেখান থেকে আমি সিরিজ অফ সলিউশনস গুলো বানাবো। তো এইটা আমার তাহলে এইটা স্ট্রেংথটা আমাকে জানতে হবে। এইটা স্ট্রেংথটা জানতে গেলে আমাকে অক্সালিক অ্যাসিড দিয়ে টাইট্রেশনটা করতে হবে। সো স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফর ওয়ার্কিং ফর ডুইং দিস টাইট্রেশন ইজ, আমরা অক্সালিক অ্যাসিড 10 ml নিই, তার মধ্যে একটু অ্যাসিডিক করি কারণ রিয়াকশনটা অকার্স ইন অ্যাসিড মিডিয়াম, তারপরে তাকে এই টেম্পারেচারটা 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে তারপরে আমরা টাইট্রেট করি এবং তারপরে আমরা সেখান থেকে স্ট্রেংথ অফ দিস পাই। এখন একটা জিনিস যাই হোক, আর এন্ড পয়েন্টটা হচ্ছে ইজ মার্ক when a faint pink color persist for মানে KMnO4 এর কালারটা persist for 30 seconds। এই এক্সপেরিমেন্ট গুলো ওরা হয়তো কোনো একটা সেমিস্টারে করেছে, বাট পসিবলি একবার করলে তো আর এই টাইট্রেশন মনে থাকে না। তা আমি একটা ভিডিওর মাধ্যম দিয়ে ওদেরকে একটু জাস্ট রিমেম্বারেন্স দেওয়ার চেষ্টা করবো এরপরে। কিন্তু একটা জিনিস মনে করতে হবে, যখন আমরা এটাকে স্ট্রেংথটা বার করবো, অক্সালিক অ্যাসিড ইজ প্রিপেয়ার্ড ইন দি অর্ডার অফ নর্মালিটি অ্যান্ড KMnO4 ইজ টেকেন ইন দি অর্ডার অফ m। তাহলে
আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 5 ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে যে স্ট্রেংথটা বেরোচ্ছে এফ ইন এম বাই 100 ওটা কিন্তু এন বাই 20 হয়ে যাবে যখন আমরা ক্যালকুলেট করব ইন টার্মস অফ উইথ রেসপেক্ট টু অক্সালিক অ্যাসিড। আমরা যখন করব তখন স্ট্রেংথটা এইভাবে হবে। এটা একটু জাস্ট রিমেম্বারেন্স দেওয়া। এবার আমি একটা ভিডিওর মাধ্যমে ওদের একটু দেখিয়ে দিতে চাইছি, আমি একটু ফার্স্ট এগিয়ে দেব, যে কিন্তু খুব ভালো ভিডিওটা, যে রিন্স করে প্রিকশনস গুলো, প্রথমে একটা বুলেটটাকে রিন্স করলো জল দিয়ে, তারপরে পারম্যাঙ্গানেট দিয়েও রিন্স করলো, কারোর বোধহয় একটা ভলিউমটা অন আছে প্রিয়তর। দেখছি দেখছি। তারপরে বুলেটটাকে অ্যাডজাস্ট করা হলো জিরোতে, বাবল টাবল বার করে দিয়ে। এটা ছাত্রদের জন্য বলেই একটু ওদের রিমেম্বারেন্স দেওয়ার জন্য এটা করা। ক্ল্যাম্প করলো, তারপরে অক্সালিক অ্যাসিডটা নেবার আগে বুলেটটাকে রিন্স করলো জল দিয়ে, তারপরে অক্সালিক অ্যাসিডটা দিয়ে রিন্স করাটা আমি বাদ, হ্যাঁ রিন্স করলো। এগুলো তো একবারই করেছে জীবনে, তাই জন্য একটু দেখিয়ে দেওয়া, ওদের একটু ল্যাব ফিলিংস হবে। এখানে লাস্ট ড্রপটা ফু দিয়ে নিচ্ছে না, এটা আমার ভালো লেগেছে দেখে। এর মধ্যে সালফিউরিক অ্যাসিড, তারপরে হট প্লেটে হিট করা হলো, তারপরে টাইট্রেশনটা আমি একটু এগিয়ে এগিয়ে দিচ্ছি। লাস্ট ড্রপটাতে আসলো এবং পিঙ্ক কালারটা পারসিস্ট করলো। সো টাইট্রেশন ডান, এবং রিড করছে at 16, আমার থেকে 16.1। এনিওয়ে ওরা মাল্টিপল রিডিংস নিয়ে এটাকে যা হোক করলো। এরপরে তাহলে আমার এই টাইট্রেশনটা করে আমি কেএমএনও4 স্ট্রেংথটা জেনে গেলাম। এইবার এটা থেকে আমাকে এক্সাক্ট 5 × 10⁻⁻⁴ মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন বানাতে হবে। তাহলে কতটা জল মেশালে আমরা এই 100 ml এই কনসেন্ট্রেশনের কেএমএনও4 বানাতে পারি সেটা একটু ক্যালকুলেট করে নেবে। এবং বিউরেটে তো ভরাই আছে কেএমএনও4, সো সেই অ্যামাউন্ট অফ কেএমএনও4 একটা 100 ml ভলিউমেট্রিকে ট্রান্সফার করে বাদ বাকিটা উইল মেক আপ দ্য ভলিউম উইথ ওয়াটার। তাহলে আমার স্টক সলিউশনটা তৈরি হয়ে গেল। এইবার আমরা 12টা টেস্ট টিউবে ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বানাবো। আমি এখানে একটু আগেকার যে কনভেনশনাল মেথডটা ছিল ওখান থেকে কিন্তু আমি একটু ডেভিয়েট করেছি, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আরেকটু কনসেন্ট্রেশন গুলো চেঞ্জ করলে গ্রাফটা খুব ভালো লিনিয়ার হচ্ছে, তাই জন্য আমি আরো কয়েকটা এর মধ্যে ইনসার্ট করেছি। আগে আমরা বোধহয় 8টা করতাম না 9টা করতাম, আমি এখানে 12টা করেছি। তো these are the volumes of 5 × 10⁻⁻⁴ মোলার কেএমএনও4 যেটা নেব, আর these are the volumes of water। আমি এখানে দুটো আলাদা গ্রাজুয়েটেড পিপেট দিয়েছি টু জাস্ট মেক দেম রিমেম্বার যে আমরা টেস্ট টিউব গুলোতে একটা ইউজ করব ফর কেএমএনও4, একটা ইউজ করব ফর ওয়াটার। সো দিস সলিউশনস আর নাও প্রিপেয়ার্ড। এবার আমাকে স্পেকট্রোস্কোপিক স্টাডিটা করতে হবে।
সো একটু দেখানোর চেষ্টা করেছি যে গ্রেডেশন অফ কালার্স এখানে 7টা টেস্ট টিউব আছে, আমরা 12টা করব। সো গ্র্যাজুয়ালি আমরা এরকম চেঞ্জিং কালার্স গুলো দেখতে পাবো ফর লোয়ার কনসেন্ট্রেশন অফ KMnO4 টু হায়ার কনসেন্ট্রেশন। এবার রিডিং গুলো আমাকে নিতে হবে। সো ফর দিস আমি যদি 530 তে করি রিডিং নেই, তাহলে 530, ইফ আই ক্যান অ্যাডজাস্ট এট 524 আর 25 আমরা তাও করতে পারি। সো সেই ওয়েভলেংথে গিয়ে আমরা 0% ট্রান্সমিটেন্স অ্যান্ড 100% ট্রান্সমিটেন্সটা সেট করে নেব, দিয়ে গ্র্যাজুয়ালি আমরা সলিউশন গুলো ভরবো এবং আমরা তার পার্সেন্ট ট্রান্সমিটেন্স মাপবো। এখানে স্টুডেন্টদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে যে ইট ইজ নট যে আমরা প্রথমেই এই সলিউশনটা মাপবো। আমরা একদম ডাইলিউট সলিউশন যেটা ফেইন্টেস্ট সেটা আমরা প্রথমে কিউভেটে ভরবো এবং আমরা তার ট্রান্সমিটেন্সটা মাপবো, তারপরে নেক্সট হায়ারটায় যাব। কেন? কারণ কিউভেটটাকে নইলে আমাকে বারবার ধুতে হবে। এইটার পর যখন আমি এইটাতে যাব তখন আমি একটুখানি এই সলিউশনটা দিয়ে দুবার দিয়ে রিন্স করে, কারণ আমার টোটাল সলিউশনটা 10 ml, আর তার জন্য একটু দুবার যদি এটা দিয়ে রিন্স করে ফেলতে পারি তাহলে আমার এরারটা কম হবে। সো গ্র্যাজুয়ালি উই উইল গো ফ্রম দ্য লোয়ার কনসেন্ট্রেশন টুয়ার্ডস দ্য হায়ার কনসেন্ট্রেশন, দিয়ে আমরা পার্সেন্ট ট্রান্সমিটেন্স গুলো মাপবো। ঠিক আছে? আচ্ছা, এইটার আমি স্পেকট্রাটা যাওয়ার আগে আমি পটাশিয়াম ডাইক্রোমেটেরটা কেন করতে পারিনি, আমি যতক্ষণ না ল্যাবে যেতে পারছি আমাকে যদি কেউ একটু ফোকাস করেও বলেন, আমি দেখলাম যে পটাশিয়াম ডাইক্রোমেট একটা 0.006% পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন যদি নেওয়া হয় তাহলে কিন্তু সে ইউভিতে খুব সুন্দর দুটো পিক দিচ্ছে। অ্যান্ড আমি জানতাম না যেটা, যে এই সলিউশন গুলো ছোট ছোট টিউবের মধ্যে পাওয়া যায়। কারা বিক্রি করে? স্টারনা হচ্ছে যারা স্পেকট্রোস্কোপিক অ্যাডজাস্টমেন্ট করে, পার্কিন এলমার এরা কিন্তু ডিস্ট্রিবিউট করে, এবং দিস ইজ ফর ক্যালিব্রেটিং স্পেকট্রোফটোমিটার ইন দ্য ইউভি রিজিয়ন। কিন্তু যখনই আমরা ভিজিবল রিজিয়নে আসছি তখন আমাকে কিন্তু 0.6% মিনিমাম পটাশিয়াম ডাইক্রোমেট আমাকে ইন 0.001 পারক্লোরিক অ্যাসিড or 0.05 নর্মাল সালফিউরিক অ্যাসিড এর মধ্যে গুললে আমরা এই 430 পিকটা পাই। এর থেকে লোয়ার কনসেন্ট্রেশনে এই পিকটা পাওয়া যায় না। সো এরকম সলিউশন কিউভেট পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা ভিজিবল রিজিয়নে আমরা ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেট করতে পারি যদি কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম ডাইক্রোমেটটা একদম ঠিক থাকে। তো আমি দেখলাম যে আগে আমরা যেগুলো করতাম সেগুলোতে আমরা 450 460 ন্যানোমিটারে আমরা দিব্যি সলিউশন বানাতাম এবং তার অ্যাবজর্বেন্স বা ট্রান্সমিটেন্স মাপতাম। কিন্তু এখানে যদি আমি নিতে চাই তাহলে মিনিমাম 430 জন্য আমায় তো 0.06% পটাশিয়াম ডাইক্রোমেট মানে দাঁড়াচ্ছে 2 × 10⁻³ মোলার। তাহলে এইবার আমাকে আরো হায়ার কনসেন্ট্রেশনে যেতে হবে ল্যাম্বার্টস বিয়ার্স ফলো করতে গেলে, এন্ড ফর দ্যাট কনসেন্ট্রেটেড সলিউশন ডেফিনেটলি ল্যাম্বার্টস বিয়ার্স উইল নট ফলো। তো সেই কারণে এটা যতক্ষণ না ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করতে পারছি, এবং আপনারা দেখছেন যে এই কনসেন্ট্রেশনে অ্যাবজর্বেন্স হচ্ছে 0.954, তাহলে কোন জায়গায় অ্যাবজর্বেন্স পৌঁছবে আমি যদি গ্র্যাজুয়ালি কনসেন্ট্রেশন বাড়াতে চাই। তাই জন্য এই পার্টটা আমি করতে পারিনি। এটা যতক্ষণ না ল্যাবে গিয়ে আমরা করে দেখছি এটা আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। সো এখানে শেষ হলো। এবার আমরা যে ডেটাটা পেলাম সেটাকে একটু জাস্ট একদম ছোট্ট এক্সেল এর গ্রাফ KMnO4, তাহলে আমরা ভেরিফিকেশন করব, আমরা একটা লিনিয়ার প্লট পাবো, সেটাই আমরা জাস্ট দেখবো। সো টেস্ট টিউব নাম্বার আর ওয়াটারের কনসেন্ট্রেশন 0, আর আমরা এখানে 12টা টেস্ট টিউব তাদের কনসেন্ট্রেশন অফ KMnO4 গুলো লিখেছি এবং তাদের পার্সেন্ট ট্রান্সমিটেন্স গুলো এখানে লিখেছি। তাহলে আমরা কিচ্ছু করবো না, আমরা তো একটা প্লট করবো এগেইনস্ট অ্যাবজর্বেন্স ভার্সেস এইটা। তাহলে আমরা অ্যাবজর্বেন্সে এটাকে কনভার্ট করি, ইজ ইকুয়াল টু 2 মাইনাস log base 10 of transmittance। তাহলে এটাকে ড্র্যাগ করলে আমরা টোটাল অ্যাবজর্বেন্সটা পাবো। তাহলে এবার আমার কাজ হচ্ছে জাস্ট এইটাকে এটার এগেইনস্টে প্লট করা। তাহলে ইনসার্ট চার্ট, ইনসার্ট ডেটা, সিলেক্ট ডেটা, তাহলে অ্যাড, এক্স অ্যাক্সিসে আছে কনসেন্ট্রেশন, ওয়াই অ্যাক্সিসে আছে
অ্যাবসর্বেন্স। তাহলে প্লটটা পেলাম, আননেসেসারি জিনিসগুলো ডিলিট করি। হ্যাঁ, ওই মাঝখানের কনসেন্ট্রেশন গুলো আমি যদি না নিতাম, এই জায়গাটা না খুব ফাঁকা হয়ে যাচ্ছিল, তাই জন্য ওই মাঝখানের কনসেন্ট্রেশন গুলো আমাকে নিতে হয়েছে। আচ্ছা, এটার মধ্যে আমি ট্রেন্ড লাইনটা অ্যাড করি, আমি এক্সটেনশন কোএফিসিয়েন্ট বার করব। তাহলে আমাকে ডিসপ্লে ইকুয়েশন, ডিসপ্লে আর ভ্যালু, এবং আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এবং এটার প্রবলেম লেটার এডিশনের। তাহলে আমার ইকুয়েশনটা পেলাম। তাহলে এটা আমরা দেখা যাচ্ছে একটা ছোট্ট ভ্যালু আছে, আমরা এটা করতে পারি যে এটাকে 0 সেট করে দিলাম। ট্রেন্ড লাইন তো 0 হওয়াই উচিত ছিল এইটা। তাহলে এটা গেল গিয়ে আমার গ্রাফ। আমি এখানে জাস্ট টাইটেলস গুলো অ্যাড করে দিচ্ছি। টাইটেলস, প্রাইমারি ভার্টিক্যাল, কোথায় গেল absorbance primary vertical, sorry to mx, তাহলে x is the concentration and path length is 1। তাহলে এখান থেকে আমরা পেলাম that the extinction coefficient for potassium permanganate is 2113.6। আমি এখানে লিখছি 2113.6। It is a straight line passing through the origin। এবার আমরা যদি এটাকে একটা ক্যালিব্রেশন কার্ভ হিসেবে ইউজ করি, দেখা যাচ্ছে আর স্কয়ার যথেষ্ট ভালো ভ্যালু। এবার আমরা যদি বলি সাপোজ একটা সলিউশনের ট্রান্সমিটেন্স 25 কি 26%, 25 এ ধরি 25%, ঠিক আছে ট্রান্সমিটেন্স। তাহলে আমরা এটার স্ট্রেংথ কত, তাহলে আমরা ইকুয়াল টু 2 মাইনাস log base 10 25। তাহলে আমরা এটার অ্যাবজর্বেন্সটা পেলাম। তাহলে এটাকে যদি অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল, তাহলে যদি আমরা এপসাইলন দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব দ্য কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এইটা। তাহলে the concentration of this solution, যার নাকি ট্রান্সমিটেন্স 25, তার concentration will be 2.58 into 10 to the power minus 4। তাহলে এইটা এই এক্সপেরিমেন্টটা এই অবধি। ছাত্রদের মধ্যে একটা পার্কুলেশন হয়, এটাই প্রথমত হচ্ছে এই যে এক্সপেরিমেন্টটা, এটাকে আমরা বোধহয় ভেরিফিকেশন অফ বিয়ার্স ল বললে উই উইল বি মোর অ্যাকুরেট। কারণ ভেরিফিকেশন অফ ল্যাম্বার্টস ল আলাদা একটা আছে, যেটা হচ্ছে প্রপোর্শনাল টু, মানে অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু এল। আমরা কিন্তু এল ভ্যারি করছি না, এল মানে পাথ লেংথ। যেহেতু আমরা এল ভ্যারি করছি না, অতএব আমরা কিন্তু কোনো মতেই ল্যাম্বার্টস ল ভেরিফাই করছি না। সুতরাং আমরা আর একটা পার্ট যেটা করছি সেটা হচ্ছে এ প্রপোর্শনাল টু সি provided L is constant, ওখানেও যেমন provided C is constant ছিল। আমরা সুতরাং শুধুমাত্র সিলেক্টিভলি একটা পার্ট ভ্যারি করাচ্ছি, যেটা কিনা কনসেন্ট্রেশন। এটা শুধুমাত্র বিয়ার্স ল ভেরিফিকেশন। এটা কিন্তু খুব স্ট্রিক্টলি আমাদের ফলো করা উচিত। আমরা অনেক সময় ক্যাজুয়ালি লিখে দিই ভেরিফিকেশন অফ ল্যাম্বার্টস বিয়ার্স ল, এটা কিন্তু সাইন্টিফিক্যালি রং। ঠিক আছে, একদম ঠিক কথা বলেছো নিতিন। এইটা যখন আমি লিখেছিলাম টাইটেলটা, আমি কিন্তু বিয়ার্স ল লিখেছিলাম, সিলেবাসের দিকে তাকিয়ে আমি ওটাকে তখন ল্যাম্বার্টস বিয়ার্স লিখতে বাধ্য হলাম। শর্মিলাদি, আমাদের দায়িত্ব হবে সিলেবাসে যদি ভুল থাকে সিলেবাসটাকে ঠিক করা। আমরা উই শুড নট মিসলিড আওয়ার স্টুডেন্টস। আমরা ছাত্রছাত্রীদেরকে মিসলিড করব না, যেহেতু সিলেবাসে কেউ একজন লিখে দিয়েছেন ভুল করে। ঠিক আছে, আচ্ছা, 1 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় নম্বর, আমি কয়েকটা পয়েন্ট বলছি। হ্যাঁ বলো। স্পেকট্রোফটোমিটার যখন বলা হবে তখন বোধহয় ছাত্রদের উদ্দেশ্যে, এখানে আমি কোনো ক্রিটিসাইজ করছি না, এটা ভীষণ ভালো প্রেজেন্টেশন হয়েছে, বিশেষ করে ভিডিওগুলো এক্সেলেন্ট কালেকশন। মানে কোনো ওয়ার্ডই মানে যথেষ্ট নয় টু প্রেজ ইওর অ্যাক্টিভিটি।
আচ্ছা, ওকে। এবারে বলছি সিঙ্গেল বিম এবং ডবল বিম স্পেকট্রোফটোমিটার সম্পর্কে ছেলে মেয়েদের বোধহয় একটু বলে দেওয়াটা ভালো। এই কানেকশনে যখন স্পেকট্রোফটোমিটার আসবে কি অ্যাডভান্টেজ, কিভাবে হয়, একটা সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার থেকে একটা ডাবল বিম কি করে করা যেতে পারে, হুম কি ডিফারেন্স, কেন হুম ডবল বিম স্পেকট্রোফটোমিটারের দাম এত বেশি এবং তার সুবিধা কি অসুবিধা কি, ঠিক আছে। আর হুম হুম। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের যে কোনো যে কোনো স্পেকট্রোস্কোপির এক্সপেরিমেন্টে বেসিক তিনটে কম্পোনেন্ট থাকে। বেসিক তিনটে একটা হচ্ছে নাম্বার ওয়ান সোর্স, এটা হচ্ছে রেডিয়েশন সোর্স। হ্যাঁ। এটা আমি এন্টায়ার স্পেকট্রোস্কোপি রেঞ্জে, মানে স্টার্টিং ফ্রম এনএমআর টু নিউক্লিয়ার স্পেকট্রোস্কোপি এন্টায়ার। একটা হচ্ছে সোর্স অফ রেডিয়েশন, সেকেন্ড হচ্ছে স্যাম্পল অর স্যাম্পল চেম্বার এন্ড স্যাম্পল চেম্বার, এন্ড থার্ড হচ্ছে আমাদের ডিটেক্টর। হুম So depending on our selection of spectroscopic range, এটা ডিপেন্ড করবে, একটা ভ্যারি করতে পারে, দুটো ভ্যারি করতে পারে, তিনটে ভ্যারি করতে পারে, কিন্তু এই তিনটে বেসিক কম্পোনেন্ট থাকতেই হবে। এইবার আসছি আমরা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, অর্থাৎ যেখানে যার মধ্যে অ্যাবজর্পশন এমিশন আছে, এমিশনের মধ্যে আবার দুটো, এটাতে যাচ্ছি না। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে এই যে তিনটে কম্পোনেন্ট অর্থাৎ সোর্স, স্যাম্পল এবং ডিটেক্টর, এদের ওরিয়েন্টেশনটা কি হবে। অ্যাবজর্পশনের ক্ষেত্রে এই ওরিয়েন্টেশনটা হবে লিনিয়ার, লিনিয়ার। হতেই হবে, কারণ আমার সোর্স থেকে লাইটটা যাচ্ছে স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। তাহলে প্রথম বেসিক্যালি আমি যদি সিম্পল ফর্মে ধরি, সিম্পলেস্ট ফর্মে, প্রথমে আমি সলভেন্টের মধ্যে দিয়ে পাস করবো, অর্থাৎ কোনো আলো অ্যাবজর্ব করছে না ধরে নিলাম, সেই ইন্টেন্সিটিটা মাপলাম হুইচ ইজ I0, এবং তারপর আমি স্যাম্পল বসালাম, যেটা আসছে কিছুটা অ্যাবজর্ব করার পরে সেটা হচ্ছে I। যেহেতু লাইটটা ভেক্টর, সুতরাং ও স্ট্রেট লাইনেই যাচ্ছে, কাজে আমাকে সোর্স স্যাম্পলের পরে ডিটেক্টরটা ওই লাইনেই বসাতে হবে। কেন এটা জরুরি, কারণ যখনই এর পরে ছেলেরা এমিশন মাপতে যাবে কখনো পরে, সঙ্গে সঙ্গে ওই ওরিয়েন্টেশন থেকে একটু হয়ে যাবে রাইট অ্যাঙ্গুলার, একদম একদম একদম। তার মানে তখন এই দিকে চলেছে। কেন সেটা না হয় এমিশন করার সময় ডিটেলে বলা যেতে পারে, সেটা অনেকটা একটু বড় হবে, কিন্তু এই যে ওরিয়েন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এইখানে একটা বিরাট বড় ফ্যালাসি আছে। এইবারে যদি কোনো ছেলে বা ছাত্র বা ছাত্রী খুব বেশি ইনটুইটিভ হয় বা অ্যানালিটিক্যাল হয়, সে স্পেকট্রোফটোমিটারটা প্রথম নতুন যন্ত্র দেখছে, সে এদিক ওদিক করে ঘুরে দেখবে একটা সাইডে আলো জ্বলছে, সঙ্গে সঙ্গে ও বুঝে নেবে, যদি ইন্টেলিজেন্ট হয় বা অ্যানালিটিক্যাল, সঙ্গে সঙ্গে বুঝে দেবে যে লাইট সোর্স তো এখানে আছে, যেটা কিন্তু একদম লিনিয়ার পজিশনে হচ্ছে না, কারণ এইখানে আমার স্যাম্পল আছে, এইখানে ডিটেক্টর আছে, ধরে নিলাম ডিটেক্টর যদিও ঢাকা থাকে। এবার তাহলে ল্যাম্প সোর্সটা এখানে হওয়া উচিত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ল্যাম্প সোর্সটা থাকে এইরকম জায়গাটা। এইবারে এই যে কনফিউশন, এটা হচ্ছে রিয়েল সিচুয়েশন, যদি কেউ ঢাকনাটা খুলে ফেলে তাহলে দেখতে পাবে। এবার প্রশ্নটা হচ্ছে এটা জাস্টিফাই করবো কি করে, কারণ আমি একবার বলছি যে লিনিয়ার ওরিয়েন্টেশন হবে, আর একবার আবার দেখাচ্ছি যে না এটা নয়, তাহলে এই ফ্যালাসিটাকে ক্ল্যারিফাই করা উচিত। সেটার উত্তরটা কি, আমি সঙ্গে সঙ্গে উত্তরটা বলেছি, আপনারা সবাই জানেন, তা সত্ত্বেও জাস্ট রিক্যাপিচুলেশন। কিছুই না, আমরা একটু ক্লেভার ওয়েতে ইউজ করি। কিভাবে, এটাকে এখান থেকে কতগুলো মিরার ইউজ করি। এই লাইটটা তো সব জায়গাতে যায়, কারণ এমিশন বা যে কোনো লাইট যখন বেরোয় সমস্ত দিকে যায়, একটা বাল্ব নিলে বুঝতে পারি সমস্ত দিকে যায়। তাহলে ওর যে কোনো একটা লাইটকে আমি এই আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইখানে হয়তো আমার স্যাম্পলটা আছে, এখানে ডিটেক্টরটা আছে, এই কর্নারে আছে সোর্সটা, লাইট সোর্সটা, এখান থেকে লাইটটা এখানে এলো, আমি এখানে একটা মিরর দিয়ে দিলাম, তাহলে লাইটটা এখানে সে রিফ্লেক্ট করলো। এবার রিফ্লেক্ট করার পরে আমি এইখানটাতে আবার আর একটা মিরর দিয়ে রিফ্লেক্ট করে দিলাম। যদিও অ্যাকচুয়াল সোর্স অফ রেডিয়েশনটা এই কর্নারে আছে, কেন কর্নারে আছে আমি এইটার পরেই বলছি, কর্নারে আছে, কিন্তু আমার কাছে এফেক্টিভ লাইট সোর্স হচ্ছে এইটা, যেটা কিনা ডাইরেক্ট স্যাম্পলে পড়ছে। অর্থাৎ আমার হিসাবে এইটা হচ্ছে ডিটেক্টর, আর পাশেই আছে স্যাম্পল, এবং তার পাশে ওই স্ট্রেট লাইনেই রয়েছে এফেক্টিভ সোর্স অফ রেডিয়েশন। এফেক্টিভ কথাটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাকচুয়াল কিন্তু অনেক দূরে। এবার কথা হলো কেন তাহলে ওটাকে এইখানে রাখলেই পারতো, এত আমার অঙ্ক করার দরকারটা কি, ইনডাইরেক্ট ওটা ভাবার দরকারটা কি, মিরার ফিরারের খরচা আছে না। যে কোনো লাইট আমরা যদি 40 ওয়াটের একটা ফিলিপস বাল্বকে জ্বালিয়ে রাখি, একটুখানি 10 মিনিট পরে আমরা কিন্তু হাত দিতে পারি না, কাছে হিট হয়। এক্ষেত্রে যে ল্যাম্পই হোক, আমি সেই ল্যাম্পে যাচ্ছি না, সেই ল্যাম্পগুলো প্রচুর হিট জেনারেট করে,
করে। এবার হিট জেনারেট করার ফলে যার ভিতরটা গরম হয়ে যাবে, ইনস্ট্রুমেন্টের ভিতর গরম হয়ে যাবে এবং ইলেকট্রনিক্স সব নষ্ট হয়ে যাবে, কারণ ইলেকট্রনিক্স গুলো বেশি টেম্পারেচারে কাজ করতে পারে না। সেই জন্য ওটাকে সব সময় ল্যাম্প সোর্সটাকে একটা কর্নারে রাখতে হয়, যেখানে একটা ফ্যান রাখতে হয় তার পাশে। সমস্ত ইনস্ট্রুমেন্টে থাকবে স্পেকট্রোস্কোপি একটা ফ্যান থাকে, সেই ফ্যানটা ওই গরম হাওয়াটাকে বাইরে বের করে দেয়। অর্থাৎ ওখানে কিন্তু উইন্ডো টাইপের কিছু আছে, যেখান থেকে ওই যে প্রথমে বলেছিলাম ছেলে তো এদিক ওদিক খুলতে গেলে আলো দেখতে পাবে, ওখানে আলো দেখা যায়, আমরা চেষ্টা করলেই দেখতে পাবি। ওই যে হাওয়াটা দেয়, ফ্যান একটা ঘুরছে, সেই হাওয়াটা গরম সলিউশন। আর একটা ফ্যালাসি আছে, আমি যখন যদি এমিশন মাপি বা সাধারণভাবে যে কোনো জিনিস যখন মাপি, কিভাবে মাপি, এইটা দিলাম এখানে ইনস্ট্রুমেন্ট যে রেকর্ডটা করলো, যেটা রেকর্ড করলো সেটা একটা হয়তো অসিলোস্কোপ বা কোনো একটা ডিজিটাইজারের ভ্যালু দিল, তাহলে ওই যন্ত্র যেটা দেখাচ্ছে সেটাই হচ্ছে আমার কাছে ওই প্যারামিটার, তাই তো, প্যারামিটার ভ্যালু। কিন্তু এখানে আমি ধরে নিলাম জল দেওয়া হচ্ছে, জল দিলে আমি যে ইন্টেন্সিটি অফ লাইটটা পাচ্ছি সেটা ডেফিনেটলি বেশি দেন দ্য লাইট ইন্টেন্সিটি দ্যাট the receiver is receiving when the light is passing to the solution. সেখানে কিছু অ্যাবজর্বেন্স হয়ে গেছে, তাহলে আমার ওই ডিটেক্টরের যে ইলেকট্রিক্যাল রেসপন্স হবে সেটা ডেফিনেটলি কম হবে। অর্থাৎ যদি ওটাই ডাইরেক্ট ভ্যালু হয়, অ্যাবজর্বেন্সের ভ্যালু নেগেটিভ হওয়ার কথা, কিন্তু আমরা পাই না। কেন? এখানে এটা অ্যাপারেন্ট একটা ফ্যালাসি। এর সলিউশনটা কি? আসলে ইনস্ট্রুমেন্ট কি করে, আইটাকে রেকর্ড করে তার মেমোরিতে রেখে দেয়, I0টাকে মেমোরিতে রেখে দেয়। আমি একটু মডার্ন ইনস্ট্রুমেন্টে বলছি। এরপরে ইনস্ট্রুমেন্টের কাজ শেষ, এরপরে আমরা মানে আমি না, ডেফিনেটলি সায়েন্টিস্টরা একটা অন্য জিনিস ইন্ট্রোডিউস করেন, সেটা হচ্ছে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারে বলা হচ্ছে, আচ্ছা তুমি তো I0 নিয়েছো, ওটা তোমার মেমোরিতে আছে, I নিয়েছো, তুমি এবার I0কে I দিয়ে ভাগ করো, লগ করো, এইটাকে এবার তুমি প্রেজেন্ট। অর্থাৎ এই যে পার্টটা, এটা কিন্তু ট্রু সেন্সে স্পেকট্রোফটোমিটারের পার্ট নয়, এটা অ্যাডিশনাল একটা জিনিস, যেটা ম্যাথমেটিক্যাল স্টিমুলেশন বা প্রসেসর হিসেবে আমরা ইউজ করছি। ঠিক আছে, তাহলে ওটা যেটা নেগেটিভ ভাবা হচ্ছিল, ওটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ, কম আসছে অ্যাবজর্বেন্স, নেগেটিভ ভ্যালু আসছে। কিন্তু যখন আমরা I0/I করছি, যেহেতু I0 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু I, ওটা সবসময় 1 বা তার বেশি, অর্থাৎ আমরা পজিটিভ ভ্যালু পাবো। অর্থাৎ আমরা কখনো কোনো স্যাম্পলের অ্যাবজর্বেন্স নেগেটিভ পেতে পারি না। আচ্ছা, এবারে আসছি এই যে মোলার এক্সটেনশন, মোলার কথাটা বোধহয় অ্যাড করাটা ভালো, শুধু এক্সটেনশন কোএফিসিয়েন্ট না। হ্যাঁ, না মোলার লিখিনি না, ওটা নিশ্চয়ই যেতেই পারে, ওটা কিছু ব্যাপার না, কিন্তু মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট যখন বলা হলো, তখন একটা কতগুলো ইম্পর্টেন্ট জিনিস এসে যায়, ছাত্রদের মধ্যে এসে যায়। সেটা হচ্ছে 1 নম্বর, যে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট কি কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট? এটা কার উপর ডিপেন্ড করে? মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট আপনি বলেইছেন রাইটলি, যে এটা স্যাম্পলের উপর ডিপেন্ড করে, কিন্তু এবং আপনি বোধহয় মানে মলিকিউল বা এরকম কিছু বলেছিলেন, এক্স্যাক্টলি মনে নেই। এখানে একটা খেয়াল রাখতে হবে, এটা সিস্টেমের উপর ডিপেন্ড করে। সিস্টেম মানে কিন্তু শুধুমাত্র ক্রোমোফোরটা নয়, সলভেন্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি একই ক্রোমোফোর নিলাম A, এবার যদি আমি X আর Y সলভেন্ট নিই, আলাদা আলাদা ভ্যালু হবে। এছাড়া তো ল্যামডার উপর ডিপেন্ড করবে, এগুলো বলাই হয়েছে, ঠিক আছে, স্যাম্পলের উপর ডিপেন্ড করবে। এবারে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট থাকে, যেটা একটু ক্লেভার ছেলেদের জন্য, একটু ইন্টেলিজেন্স ভালো ছেলেদের, ছোট সে, আমি ভালো কথাটা হয়তো কন্ট্রোভার্সিয়াল, আমি ওটাকে অ্যাভয়েড করছি। সেটা কি, যে আমি যদি অ্যাবজর্পশন স্পেকট্রাম আমরা প্লট করি, কি প্লট করি, একদিকে হচ্ছে অপটিক্যাল ডেনসিটি বা অ্যাবজর্বেন্স, আপনি ঠিক মতো বলেছেন, ভার্সাস ওয়েভলেংথ। কিন্তু যদি আমি এরকম প্লট করতে চাই, ওয়েভলেংথ অ্যাবসির সাথে থাকলো ওয়েভলেংথ, আর এখানে অর্ডিনেটে আমি যদি অ্যাবজর্বেন্স বা ওডির বদলে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট প্লট, তাহলে কি হবে? এটা কিন্তু খুব একটা ইন্টেলিজেন্ট কোশ্চেন। সেটার উত্তরটা হলো, সিম্পলি দেখা যায় যে এপসাইলন ইজ প্রপোর্শনাল টু অ্যাবজর্বেন্স, রাইট? অ্যাবজর্বেন্স ইকুয়াল টু এপসাইলন CL, যেহেতু L কনস্ট্যান্ট, সুতরাং ওটা প্রপোর্শনাল টু
একটা প্রপোর্শন, দুজনের মধ্যে একটা প্রপোর্শনালিটি আছে। তাহলে কি হবে, যেহেতু প্রপোর্শনালিটি, এ যে স্টাইলে ভ্যারি করবে ও সেই স্টাইলে ভ্যারি করবে। তার মানে কোয়ালিটেটিভলি যে শেপ অফ অ্যাবজর্পশন স্পেক্ট্রা যখন আমরা ওডি ভার্সাস প্লট করছি অথবা এপসাইলন ভার্সাস প্লট করছি, ওডি বা অ্যাবজর্বেন্স আর এদিকে এপসাইলন, এই দুটো কিন্তু দেখতে একই রকম হবে। তাহলে কোনটা ডিফারেন্স হবে? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা রয়েছে, অর্থাৎ কোঅর্ডিনেটের অ্যাবসলিউট ভ্যালুটা চেঞ্জ হবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলছি, আপনি কোন একটা জায়গাতে, এটা হয়তো জাস্ট টাইপোগ্রাফিক্যাল একটু এরর হয়েছে, আপনি কোন একটা জায়গাতে লিখেছিলেন না, তুমি মোলারটা বললে না, মোলার কেন বলা হয়? ওটা কি অ্যাডিটিভ প্রপার্টি? আমি একটা কথা একটু বলছি নিতিন, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। এটার একটা যে রাইট আপটা করেছি, হ্যাঁ, সেই রাইট আপটার মধ্যে আমি কিন্তু ল্যাম্বার্টস ল আলাদা করে বলেছি, তখন তাকে এক্সটিংশন কোএফিসিয়েন্ট, অ্যাবজর্পটিভিটি কোএফিসিয়েন্ট বলেছি, বিয়ার্স ল ঢোকানোর পর মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট, এগুলো বলা আছে। মেবি প্রেজেন্টেশনটার কোথাও আমি মিস করে গেছি। আর আরেকটা জায়গাতে আমি জাস্ট ছাত্রদের জন্য বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো উদ্দেশ্যে, বলো, বলো। 0.5 10⁻⁴ এই এক কথাটা একটা ইউজ করেছেন। আপনি শুরু করেছিলেন 5 10⁻⁴ কনসেন্ট্রেশন সলিউশন নিয়ে, এবার ডাইলিউট করতে 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 0.5 10⁻⁴। এটা কিন্তু প্রপার ওয়ে অফ রিপ্রেজেন্টেশন নয়, কারণ এটা বলতে হবে, এইটা বলতে হবে 5 × 10⁻⁵। ঠিক আছে? কারণ এটা হচ্ছে x.y × 10⁻⁻z এই ফর্মে, ফর্মাটটা হচ্ছে এইটা। কাজে এখানটাতে জিরো থাকবে না, ওটা ডান দিকে সরে যাবে, অর্থাৎ 5 10⁻⁵। ঠিক আছে? এটা সামান্য একটা। এবার আর একটা জিনিস বলেছিলেন আপনি, যে হয়তো সলিউশন এক গাদা করলাম, আপনি বলেছেন 12 ঘন্টা সলিউশন করেছেন, তাতে কিচ্ছু এসে যায় না। ওটা হয়তো 12টা একটা কম্প্রোমাইজেশনের ব্যাপার আছে, কারণ 12টা করতে গেলে সময় অনেক বেশি লাগবে। যদি সময় এলাও হয়, ঠিক আছে, ফাইন, ওয়েল এন্ড গুড। আদারওয়াইজ যেহেতু এটা লিনিয়ার প্লট, তাহলে আমার কত বেশি পয়েন্ট না হলেও চলবে, কারণ আমি জানি এটা লিনিয়ার প্লট। এবং আপনি এটা ভীষণ ভালো জিনিস পয়েন্ট আউট করেছেন, যেটা ফোর্স ফিটিং করানো উচিত। বেসিক্যালি ইকুয়েশন হচ্ছে y = mx, কাজে সিটাকে ইট মাস্ট বি জিরো, আদারওয়াইজ ইট ইজ নট ফলোইং দ্য ইকুয়েশন। কাজে এটাকে বলা হয় ফোর্স ফিটিং। আমি জিরোটাকে ফোর্স করবো, যেটা আপনি করেছেন। ইনফ্যাক্ট প্রথমে একটা ছোট্ট ভ্যালু ছিল, তারপর আপনি ওটা জিরো করে দিয়েছেন, মনে আছে? ওটা বিউটিফুল হয়েছে। এখানে একটা জিনিস আপনি বলেছিলেন যে আমরা প্রথমে ডাইলুট সলিউশনটা নেব, তারপর গ্র্যাজুয়ালি হায়ার কনসেন্ট্রেশন যাব। আমি অ্যাজ এ স্পেকট্রোস্কোপিস্ট ঠিক উল্টোটা বলবো, কারণ এখানে আপনার এক্স্যাক্টলি একটা সিস্টেম বলা আছে KMnO4, এটা অলরেডি 1000 বার করা হয়েছে, লক্ষবার করা হয়েছে। আপনি জানেন যে কত থেকে কত অ্যাবজর্বেন্স ভ্যালু হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালুটা। কিন্তু আমরা একটা জিনিস শিখবো, একটা এক্সপেরিমেন্ট শিখবো ফর জেনারেল পারপাস। আমার কাছে যদি আজকে হঠাৎ একটা আননোন সলিউশন আসে বা একটা সিস্টেম আসে, KMnO4 এর জায়গায় সাম এক্স সলিউশন, তাহলে তার তো আমি জানি না তার মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট কত, অ্যাবজর্বেন্স কত হবে না হবে, জানি না। এবারে আমি বলছি আপনার ওইটা যদি আমি ফলো করে ওখানে এক্সারসাইজ করতে যাই, অর্থাৎ আমি লো কনসেন্ট্রেশন ডাইলিউট সলিউশনের করলাম, করার পর আস্তে আস্তে কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, একটা সময় এসে যাবে ইনস্ট্রুমেন্ট স্যাচুরেটেড হয়ে যাবে। আমি অ্যাবজর্বেন্স, কারণ অ্যাবজর্বেন্স ভ্যালু বেশি হয় না, 2 এর উপরে সাধারণত করতে গেলে ওটা স্যাচুরেশন লিমিট, রিসিভারের স্যাচুরেশন লিমিট। তাহলে কিন্তু আমি কয়েকটা স্যাম্পল নেওয়ার পরে তারপর কনসেন্ট্রেটেড সলিউশনে যেতে পারবো না। আমার সাজেশন হবে, একটা আম্বল সাজেশন হবে, আমি কনসেন্ট্রেটেড সলিউশনটা নিয়েই করব। আচ্ছা, করে এবার গ্র্যাজুয়ালি আসবো, ওটা খুব ইম্পর্টেন্ট। আমি 12 নম্বরের পরে কিন্তু আবার 0 থেকে শুরু করব না, কারণ তাহলে গ্যাপটা অনেক বেশি। 12 পরে যদি 11তে আসি, তাহলে আমি আর ওয়াশ করব না, ওইটাকে আমি রিঞ্জ করব। ওই 12 পরে 11 নম্বর দিয়ে আমি 2 বার বা 3 বার রিঞ্জ করবো, কারণ রিঞ্জ করতে খুব অল্প ভলিউম অফ সলিউশন লাগে। আমি 12 পরে যদি 2 বার বা 3 বার দিয়ে রিঞ্জ করে দিই, তাহলে যে ডিফারেন্সটুকু হবে সেটা নেগলিজিবল, যে এরারটুকু হবে নেগলিজিবল। হ্যাঁ, কিন্তু তাতে আমি শিওর থাকলাম যে আমি হাইয়েস্ট কনসেন্ট্রেশনটাতে পেয়েছি, তাহলে লোয়ারের দিকে তো পাবোই, অবশ্যই আমার রেঞ্জের মধ্যে থাকবে, এই একটা সেফটি থাকে আর কি। ঠিক আছে, এইগুলো মোটামুটি আমার জানা। মোলারটা উত্তর দিলে না, মোলার কেন বললে না তো? এটা আমাদের সলিউশনটা করাই হচ্ছে প্রিয়তোষ মোল হিসাবে, মোলারিটি দিয়ে, যে সলিউশন কনসেন্ট্রেশনটা করা হচ্ছে ওটা মোলারিটি দিয়ে, সুতরাং অবভিয়াসলি ওটা মোলার হবে।
না, মোল ইন ওটা তো সেন্টিমিটার অ্যাডিটিভ, আমরা সাধারণত কি দেখি অ্যাডিটিভ প্রপার্টি হলেই পার মোল ব্যাপারটা লাগে, বা ওসব পার মোল আলাদা, হ্যাঁ মোলার মানে তো পার মোলই। তো হারমোনিক কনসেন্ট্রেশন if it is তো not an মোলারেই additive, করছি রে but if বাবা। it is not additive, হ্যাঁ এটা তো বেসিক্যালি অ্যাডিটিভ। তুই যত বেশি আচ্ছা কেএম এর উপর দিবি তত তো বেশি ওটা বেড়ে যাবে, ভ্যালুটা বেড়ে যাবে। অবশ্যই এটা অ্যাডিটিভ, হ্যাঁ, অবশ্যই অ্যাডিটিভ। এবং আমরা এক্সপেরিমেন্ট করছি মোলার সলিউশন দিয়ে, সুতরাং আচ্ছা পার আমি কি মোলটাই এরপরে পরেরটায় যাব? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি নিতিনের এই নিয়ে একটা কথা বলি। নিতিন স্টেপটা বললো ওই অর্ডার অফ সলিউশন, মোস্ট ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেডে যাওয়া না কনসেন্ট্রেটেড থেকে, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওটার আরেকটা কারণও আছে বলে আমার মনে হয়। নিতিন একরকম দিক থেকে বলেছে, যদিও আমি সেটা, আমাদের সব সময় বলা হয়েছে সব থেকে ডাইলিউটটার থেকে আস্তে আস্তে কনসেন্ট্রেটেডে যাওয়া, জায়গাতেই ওই ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমার না কিন্তু জন্য উল্টো দিক থেকে আসাটা মোর সায়েন্টিফিক। কেন বলছি, যে আমি তো প্রতিটি স্টেপে রিন্স করছি, আমি যদি প্রতিটি স্টেপে যদি ওয়াশ করে নিই দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু এটা তো রিন্স করছি প্রতিটি স্টেপে। তাহলে যেটুকু এরার হচ্ছে, হায়ার কনসেন্ট্রেশনে যেটুকু এরার হচ্ছে, পার্সেন্টেজ এরার অনেক কম, পার্সেন্টেজটা। কিন্তু আমি যদি শুরু করি তাহলে পার্সেন্টেজটা কিন্তু বেশি হবে এরারটা, এটা আমার ধারণা। হ্যাঁ, ঠিকই কিন্তু ঠিকই এটা বলেছেন। কাউকে আমি কনভিন্স করতে Actually পেরেছি আমি বলে মনে হয় না। একটু বলবো। আমরা মানে নিশ্চয়ই। এই স্পেকট্রোফটোমিটারে জাস্ট একটা 10 মিনিটের বা 10 কেন 5 মিনিটের রিডিং নেওয়া হবে। তো এটা পুরোটাই অ্যানালিটিক্যাল কাজ। তবু অ্যানালিটিক্যাল জিনিসকে এইভাবে প্রেজেন্ট করতে পারাটা একটা আমার কাছে খুব চ্যালেঞ্জ ছিল। যাই হোক, একটু চেষ্টা করেছি, সেইটাই আমি বলছি যে আমাদের এইটা আমাদের সিলেবাসে এটা এক্সপেরিমেন্ট নাম্বার 4, সবারই এই এক্সপেরিমেন্টটা আছে। রিয়াকশনটা কি, পার ডাইসালফেট ইজ রিঅ্যাক্টিং উইথ পটাশিয়াম আয়োডাইড and iodine is being liberated. So এই রিঅ্যাকশনটার দিকে তাকালে আমরা বলতে পারি that it is first order with respect to disulfate ions as well as first order with respect to the iodide ions. তাহলে এটা যদি একটা সেকেন্ড অর্ডার ওভারঅল রিঅ্যাকশন হয়, তাহলে আমরা রেট এক্সপ্রেশনটাকে এইভাবে লিখতে পারি, where A is the initial concentration of per disulfate taken and X is represents the amount of iodine which is produced at any instance of time. আমরা যদি এইটার একটু স্টাডিটা দেখা যায়, তাহলে দেখা যায় যে যে রেটে কনসেন্ট্রেশন অফ আদার স্টাডিজ রিভিল যে রেটে এই ডাইসালফেট আয়নটা এটা কমছে, সেই একই টাইপ প্যাটার্ন উল্টো দিকে ফলো করে আয়োডিনটা প্রডিউস হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই রিয়াকশনটাকে স্পেকট্রোস্কোপিক্যালি বা স্পেকট্রোফটোমেট্রিক্যালি স্টাডি করব। তো এইটাকে স্পেকট্রোফটোমেট্রিক্যালি স্টাডি করতে গেলে রিয়াকশন মিক্সচারে একটা কোনো কালার সাবস্টেন্স থাকতে হবে যে লাইটটাকে অ্যাবজর্ব করবে, কারণ আমার সিলেবাস আমাকে ভিজিবল স্পেকট্রার মধ্যেই মানে আটকে রেখেছে। সো আমরা এখানে দেখছি যে as the reaction progresses, more and more of iodine is formed, which is colored and has an absorption maximum of 525 nanometer in water. তাই জন্য আমরা কি করব, রিঅ্যাকশনটাকে কিভাবে ফলো করব, এইটা আর এইটা মেশাবো, দিয়ে আমরা গ্র্যাজুয়ালি আয়োডিন তৈরি হতে থাকবে। সেই আয়োডিন amount of iodine which is produced with time, সেই অ্যাবজর্বেন্স ভ্যালুটা বা ট্রান্সমিটেন্স ভ্যালু মাপতে থাকবো। তাহলে যত টাইম যাবে তত আয়োডিন বাড়বে, তত অ্যাবজর্বেন্স ভ্যালু বাড়বে এন্ড ট্রান্সমিটেন্স ভ্যালু কমবে। সো দিস ইজ দ্য বেসিস অফ দ্য এক্সপেরিমেন্ট। এবার এই ইকুয়েশনটা তো আমার সেকেন্ড অর্ডারের রেট ইকুয়েশনটা আমরা যেটা আছে, এবার আমরা এখানে আমরা মেজারেবল কোয়ান্টিটিজ এর রেসপেক্টে এই এক্সপ্রেশনটাকে এক্সপ্রেস করতে চাইছি। তাহলে আমরা যদি অ্যাবজর্বেন্স এ অফ দ্য রিঅ্যাকশন মিক্সচার অ্যাট এনি ইনস্ট্যান্স অফ টাইম ধরি, তাহলে দ্যাট ইজ প্রপোর্শনাল টু দি এগেইন টু দ্য কনসেন্ট্রেশন অফ দি আয়োডিন ফর্ম, আর এক্স হচ্ছে আয়োডিন যেটা তৈরি হচ্ছে, এ হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর এ এক্সটা হচ্ছে যতটা আয়োডিন তৈরি করছে। অবশ্য আমাকে ভাবতে হবে যে আমাকে যে রেঞ্জটা আমরা চুজ করছি ফর দ্য আয়োডিন সলিউশন, সেই রেঞ্জটা যেন অফকোর্স দ্য বুয়েস ল ইজ হোল্ডিং, ইট হোল্ডস ট্রু উইদিন দ্যাট রিজন। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা যদি অ্যাবজর্বেন্স গুলো তো মাপছি, সো অ্যাবজর্বেন্স আমরা যদি আমরা এই এক্সপ্রেশনটাতে জাস্ট যা মাপছি সেটাকে যদি সাবস্টিটিউট করি, তাহলে ইকুয়েশনটা এরকম হয় 80 by initial concentration of the per disulfate into A infinity। আমি জানি না, আমি যতটা per disulfate নিয়েছিলাম মেবি at infinite time পুরোটা রিঅ্যাক্ট করেনি, তাহলে this may be the absorbance at infinite time
-80, এটা তো আমি নিয়েছিলাম। সো আমরা এক্সপ্রেশনটাকে এইভাবে লিখতে পারি উইথ রেসপেক্ট টু মেজারেবল কোয়ান্টিটিস, এবং এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, আমরা ওয়ার্কিং ফর্মুলাটা জেনারেট করতে যাচ্ছি, আমরা এটাকে এই ফর্মে লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এই এ ইনফিনিটিটাকে কিন্তু মাপার দরকার পড়ছে না। কেন দরকার পড়ছে না? কারণ আমরা এখানে একটা লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি। যদি আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তাহলে এক্সটা এখানে আমার ভেরিয়েবল কোনটা 1/t। তাহলে যদি আমি 1/80টাকে 1/t এর এগেইনস্টে প্লট করি, then the intercept is this one and the slope is 1 by এই অ্যামাউন্টটা। ঠিক আছে, তাহলে ইন্টারসেপ্ট থেকে এ ইনফিনিটিটা পেয়ে যাব। সো আই ক্যান ডিটারমিন, তাহলে আমার এক্সপেরিমেন্টের টার্গেটটা হচ্ছে জাস্ট এ টি মেজার করব অ্যাট ডিফারেন্ট টাইমস, আর ট্রান্সমিটেন্সি করে অ্যাবজর্বেন্সে কনভার্ট করব এবং টাইম গুলো মেজার করব। তাহলে এইটা যদি আমরা প্লট করি 1/t এগেইনস্ট 1/t, প্রিয়তোষ বোধহয় কোনো একটা না অন আছে রে, একটু ভলিউমটা, আমার কাছে অনেকগুলো আওয়াজ আসছে একসঙ্গে। সো আমরা যদি এটাকে প্লট করি, দেন উই শুড গেট আ লিনিয়ার প্লট যার ইন্টারসেপ্ট উইল বি 1/a ইনফিনিটি আর স্লোপ উইল বি ইজ ইকুয়াল টু এইটা। তাহলে স্লোপ আর ইন্টারসেপ্টকে কম্বাইন করে আই ক্যান ফাইন্ড আউট দ্য রেট কনস্ট্যান্ট ফর দিস রিঅ্যাকশন, where a is the initial concentration of per disulfide taken. এবার এই এক্সপেরিমেন্টটা করতে গেলে কি লাগবে আমার? আমার কত একটা ডেফিনিট স্ট্রেংথের পার ডাইসালফেট লাগবে, একটা ডেফিনিট স্ট্রেংথ পটাশিয়াম আয়োডাইড লাগবে, এবং দেখা যায় যে 0.1 নর্মাল যদি এক্সাক্ট এটা নেওয়া যায় এবং 0.1 নর্মাল এটা নেওয়া যায় পটাশিয়াম আয়োডাইড, তাহলে আমরা কাইনেটিক্সটা সুন্দর ফলো করা যায়। কিন্তু আবার আমরা থ্যাংক ইউ। আচ্ছা, আমরা জানি যে পার ডাইসালফেট ইজ নট এ প্রাইমারি স্ট্যান্ডার্ড। তাহলে আমাকে একটা এক্সাক্ট সলিউশন বানাতে গেলে আমার তো 0.1 বানাবো, তাহলে কিছু একটা গ্রেটার দেন n/10 বানাতে হবে। তারপরে সেটাকে তার স্ট্রেংথটা জানতে হবে, তারপরে তাকে সাবসিকুয়েন্ট ডাইলিউশন করতে হবে, দিয়ে আমাকে এক্সাক্ট এইটা বানাতে হবে। তাহলে কি কি স্টেপ নেব, আমি কি করে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করব? তার জন্য আমার একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে, আমার একটা থায়ো লাগবে, তারপরে আমরা এই পার ডাইসালফেট থেকে যে আয়োডিন লিবারেটেড হবে তাকে সেই স্ট্যান্ডার্ডাইজ থায়ো দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করে আমাকে তার স্ট্রেংথটা জানতে হবে। তাহলে আমরা স্টেপ গুলো কি কি করছি, আমরা একটা 100 ml স্ট্যান্ডার্ড, এগুলো আমি ডিটেলস বলছি কারণ বাচ্চাদের বলতে হবে, ওরা তো কিছু জানে না। তো একটা ডাইক্রোমেট সলিউশন বানাবে, তার মলিকুলার ওয়েট 294A, বিকজ এটা আমরা রিঅ্যাকশনটা করাবো উইথ থায়ো, তাহলে দ্যাট ইজ এ 6 ইলেকট্রন ট্রান্সফার, তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট এইটা হলো। দিয়ে আমরা সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করব একটা n/10 থায়ো দিয়ে, সেই থায়োটাও তাহলে আমাকে বানাতে হলো। আর একটা বানাতে হলো পার ডাইসালফেট উইচ ইজ গ্রেটার দেন n/10। এইবার আর ইউজুয়ালি আমরা যেহেতু KI ইজ সো এক্সপেন্সিভ, আমরা ওদের বানাতে দিই না, বা যদি বানাতে দিতাম তাহলে ওদের আমরা বলতাম একটা অ্যাকুরেট ওয়েইং করে গ্রেটার দেন n/10 বানাও, তারপরে ক্যালকুলেট করে দেখো যে 100 ml বানাতে কতটা লাগবে, যে একটা বিউরেটে করে ওই অ্যামাউন্টটা নিয়ে তার মধ্যে বাকিটা জল দিয়ে একটা এক্সাক্ট 0.1 নর্মাল বানাও। কিন্তু এটা আমরা কখনোই ওদের বানাতে দেব না এবং আমরাই এটা সাপ্লাই করব। তাহলে আমার সমস্যাটা থেকে গেল পার ডাইসালফেটটাকে স্ট্যান্ডার্ডাইজ করা। তাহলে প্রথমে আমাকে তো আগে একটা থায়ো বানিয়েছি, একটা পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে তাকে স্ট্যান্ডার্ডাইজ করতে। তাহলে কি কি নেওয়া হয় আমরা এখানে একটু দেখি। একটা 500 ml কনিক্যালে আমরা ডাইক্রোমেটটা নিলাম, তার মধ্যে এক্সেস KI দিলাম, তার মধ্যে অ্যাসিড দিলাম, এবার ওটাকে কভার করে 5 মিনিট রেখে দিলাম, তারপরে ওটা বার করে জল ঢাললাম এবং তারপরে তাকে ওপরে বুড়েটে আমরা থায়োটা নিয়েছি, আমরা এটাকে টাইট্রেট করব। এবং আমরা যেরকম ওদের একবার হয়তো ওরা করেছে, বেশিবার করেনি বলে আমি একটু ভিডিও দিয়ে ওদের একটু জাস্ট ইন্টারেস্ট জোগানোর জন্য একটু দিয়েছি, এবং হোয়াট ইজ দ্য এন্ড পয়েন্ট অ্যাট দ্য কালার অফ দি এন্ড পয়েন্ট এটা দেখানোর জন্য। তো এটা যখন করবো আমরা স্ট্র ইয়েলো কালার আসবে, তারপরে স্টার্চ ইন্ডিকেটর দেবে, তারপরে ওরা দেখবে। সো আমি এখানে ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি। এটার যদিও প্রপোর্শন গুলো আমরা যা লিখেছি এর থেকে একটু একটু আলাদা, বাট দ্য ফান্ডামেন্টাল প্রসিডিওর ইজ সেম। একটু দেখাচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেটটা নিচ্ছে, এরা একটু ভীতু ভীতু লোক, একটু ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছে কিন্তু, বাট স্টিল
প্রসিডিওরটা দেখা যাচ্ছে। 2-3 জন মিলে একটা এক্সপেরিমেন্ট করছে। এনিওয়ে, তারপরে পটাশিয়াম আয়োডাইড দিচ্ছে। এটা মেপে টেপে অনেক কাণ্ড করে দিচ্ছে। যাই হোক, আচ্ছা, যেটা হলো, সরি, তারপরে ওরা থায়োটাকে ভরেছে, দিয়ে টাইট্রেশনটা করছে। আমি একটু ফাস্ট করছি, এই জায়গাটা অনেকক্ষণ ধরে ধরে করেছে ওরা। এইবার স্ট্র ইয়েলো খুব ভালো আসেনি, বাট স্টিল স্টার্চটাকে দেওয়া হচ্ছে। আমি জাস্ট 10 পয়েন্টের কালারটা ডাইক্রোমেট ভার্সেস থায়োটে যে কি কালার আসে, এটা একটু ওদের জাস্ট রিমাইন্ডারের জন্য এটা করলাম। তাহলে দ্য কালার ইজ অ্যাকচুয়ালি এইরকম ধরনের কালারই আসে, CR3+। এখানে এখানে একটু লাইট দেখাচ্ছে, ঠিক আছে, এই ধরনের। তাহলে দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। তাহলে ওরা টাইট্রেশনটা, এই টাইট্রেশনটা করলে ওদের কালার চেঞ্জটা টার্নস ফ্রম ব্রাউন টু পেল গ্রিন। এরপরের কাজটা কি? তাহলে আমার থায়োটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেল। এবার আমাকে পার ডাইসালফেটটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। ইট ইজ আ টাইম কনজিউমিং প্রসেস। সেটাতে আমরা কি নিই? আমরা ওইটা 10 ml নিচ্ছি, আর একটু এক্সেস পটাশিয়াম আয়োডাইড দিচ্ছি, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি। এবং আমি একটা জিনিস আগের ভিডিওটা আছে, আমি একটু স্কিপ করে গেছি, ওই কিপ ইন দ্য ডার্ক, ওরা কিন্তু ওটা 5 মিনিট ডার্কে রেখে দিয়েছে, তারপরে বার করে কিন্তু টাইট্রেশন করেছে। আমি একটু তাড়াতাড়ি গেছি বলে ওটা দেখানো যায়নি। এনিওয়ে, তো এই মিক্সচারটাকে করে কভার করে আমরা 45 মিনিটস রেখে দেবো ইন দ্য ডার্ক। তারপরে বার করে জল অ্যাড করব, আর তারপরে এটাকে সেই স্ট্যান্ডার্ডাইজ থায়োটা দিয়ে এটা স্ট্রেংথ আমরা বার করব। সো এইটা আমরা আবার একটা দেখি একটু। এখানে যে কালারটা এন্ড পয়েন্টে যে ব্লু ব্ল্যাক থেকে যে কালারলেস হয়, এটা দেখানোর জন্য এই ভিডিওটা আমরা ওদের দেখাচ্ছি আর কি। এটা আবার একটু অন্য অন্য লোকের ভিডিও, তাই পরিমাণটা অনেক কম দেখাচ্ছে, কিন্তু প্রসিডিওরটা দেখা যাবে। এটাতে খুব সুন্দর স্ট্র ইয়েলো কালার এসছে। তাহলে এখানে এন্ড পয়েন্টটা হলো ব্লু ব্ল্যাক থেকে কালারলেস। তাহলে আমার অ্যানালিটিক্যাল পার্টটা হয়ে গেল। তাহলে আমরা এবার স্ট্রেংথ অফ থায়ো বার করব, স্ট্যান্ডার্ড ডাইক্রোমেট থেকে স্ট্রেংথ অফ পার ডাইসালফেট বার করব, তারপরে হিসেব করব দ্যাট এক্সাক্ট 0.1 নর্মাল পার ডাইসালফেট বানাতে কতটা কি লাগে ক্যালকুলেশন করে একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে নেব, সেই পরিমাণটা ইউজিং আ বিউরেট নেব, এবং তারপরে ভলিউমটা ফিল আপ করবো উইথ ডিস্টিল ওয়াটার। এবং তাহলে আমার এখন তৈরি হয়ে গেল দুটো সলিউশন which I require for my spectroscopic study। তাহলে একটা হচ্ছে এক্সাক্ট এই সলিউশনটা, আর একটা হচ্ছে এক্সাক্ট এই সলিউশনটা। এইবার আমাকে যন্ত্রটাকে ক্যালিব্রেট করতে হবে। কোথায়? যেহেতু আয়োডিনটাকে আমরা মনিটর করব, স্পেকট্রোফটোমিটার at 525 আমরা 0% ট্রান্সমিটেন্স আর 100% ট্রান্সমিটেন্স জল দিয়ে আর 0 স্লিট বন্ধ করে আমরা যন্ত্রটাকে ক্যালিব্রেট করে নিলাম।
এইবার একটা ড্রাই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা কি করব, ইউজিং সেপারেট পিপেটস আমরা এইটা আগে নেব এবং তারপরে যেটার জন্য কালারটা হবে সেইটার হাফ ডিসচার্জ টাইমে এটা 10 ml দেব, বাট ক্লক টু বি স্টার্টেড এট হাফ ডিসচার্জ অফ দি পটাশিয়াম আয়োডাইড সলিউশন। নাও এই যে মিক্সচারটা হলো, তাড়াতাড়ি মিক্স করে আমরা এটাকে কিউভেটে ঢোকাবো এবং স্পেকট্রোফটোমিটারের মধ্যে দিয়ে খুব ফাস্ট আমরা অ্যাবজর্বেন্সটা স্টাডি করতে থাকবো। তো এখানে আমরা অনেকগুলো অ্যানালিটিক্যাল স্টেপ ফলো করলাম। আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে কালারটা ভেতরে অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া উচিত। সেটা আগে মিক্স সঙ্গে সঙ্গে করেছি, একটু আয়োডিন বেরিয়েছে, আরেকটু আয়োডিন বেরিয়েছে, আরেকটু আয়োডিন, আরেকটু আয়োডিন, এটসেট্রা। এটা একটা জাস্ট দেখানোর জন্য যে কিরকম ভাবে কালার চেঞ্জটা হচ্ছে। সো আমরা পার্সেন্ট ট্রান্সমিটেন্স গুলো মাপলাম উইথ রেসপেক্ট টু টাইম। টাইম চেঞ্জ হচ্ছে, আমরা ট্রান্সমিটেন্স মাপছি, টাইম চেঞ্জ হচ্ছে, পার্সেন্ট ট্রান্সমিটেন্স মাপছি। এইবার আমরা কি করব, আমরা ওডি গুলো ক্যালকুলেট করব এবং যদি এইটাকে এইটার এগেইনস্টে প্লট করি, আমরা স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট ইউজ করে আই ক্যান ফাইন্ড আউট দ্য রেট কনস্ট্যান্ট ফর দিস প্রসেস। আমি এখানে ছাত্রদের সাথে, যেহেতু এটার মধ্যে অনেকগুলো অ্যানালিটিক্যাল স্টেপস আছে, আমি জাস্ট এখানে একটা সামারি করে দিয়েছি ওদের কি কি স্টেপ আমরা অ্যানালিটিক্যালি কি কি করলাম এবং ফাইনালি আমরা এইটায় পৌঁছালাম এবং আমরা স্পেকট্রোফটোমিটার দিয়ে আমরা স্টাডিটা করলাম। সো এইটা আমি এখানে আপাতত শেষ করছি। আমি এটা জাস্ট একটা গ্রাফ এঁকে আমি রেট কনস্ট্যান্টটা বার করার চেষ্টা করছি। এর মধ্যে তো ডেটা আছে, 1 মিনিট। আচ্ছা, আমরা প্রথমে অ্যানালিটিক্যাল পার্ট যেটা করেছি সেটাকে একটু দেখাচ্ছি। অ্যানালিটিক্যাল ডেটা, ডাইক্রোমেটের স্ট্রেংথ এইটা করেছি, স্ট্যান্ডার্ডাইজেশন অফ থাইও করে থাইও স্ট্রেংথ এইটা বার করেছি, তারপরে স্ট্যান্ডার্ডাইজ করার পর পার ডাইসালফেটের স্ট্রেংথটা 1.8275 n/10 হয়েছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে ডাইলিউশন করতে গেলে 54.7 অফ দিস সলিউশন আমরা দিয়ে 100 ml ভলিউমেট্রিকে ভলিউমটা মেকআপ করছি। এবার আমরা টাইম গুলো রেকর্ড করেছি এবং পার্সেন্ট ট্রান্সমিটেন্স রেকর্ড করেছি। তাহলে আমরা টোটালটা একটা যে কোনো একটা ইউনিটে তো আসতে হবে। 1 into 60 plus 0। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা টোটাল টাইমটা ইন সেকেন্ডস বার করে নিলাম। তারপরে কি করলাম, 1/t প্লট করব, তাহলে ইকুয়াল টু 1/t, না ইকুয়াল টু দিইনি, ইকুয়াল টু 1/t। তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে 1/t বার করে নিলাম। আর কি করলাম, অ্যাবজর্বেন্স গুলো ক্যালকুলেট করব, ইকুয়াল টু 2 মাইনাস কিছু একটা গোলমাল। এটার ভ্যালুটা কত ছিল, পার্সেন্ট ট্রান্সমিটেন্স 87, তাহলে এবার চলে এসছে ইকুয়াল টু তাহলে অ্যাবজর্বেন্স গুলো পেলাম, তাহলে 1/অ্যাবজর্বেন্স। এটাকে একটু সরিয়ে দিয়ে দিকে, অ্যানালিটিক্যাল ডেটা আর লাগবে না।
আচ্ছা, এবার তাহলে আমাকে প্লট করতে হবে এইটা আর এইটা। তাহলে আমি ইনসার্ট চার্ট, সরি সিলেক্টেড হয়েছিল বলে, চার্ট x-axis 1/t, y-axis 1/a. ওকে, একটা পয়েন্ট খুব সরে গেছে, থাক। তাহলে এইটা দিয়ে আমরা যদি একটা ট্রেন্ড লাইন আঁকি, ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট আর ভ্যালু, তাহলে এখান থেকে আমরা একটা ইন্টারসেপ্টের ভ্যালু পাচ্ছি, এখান থেকে আমরা একটা স্লোপের ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তাহলে ইন্টারসেপ্টের ভ্যালুটা আমরা লিখছি 0.6971, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল 0.1, আর স্লোপটা কত পাচ্ছি 973.89। তাহলে আমরা এখানে ইন্টারসেপ্ট বাই স্লোপ ইন্টু এ করবো, তাহলে ইকুয়াল টু ইন্টারসেপ্ট ডিভাইডেড বাই, ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা 0.1 হবে না, ও 0.2 হবে, তাই তো? না 0.2 হবে না, 0.05 হবে। 0.05 হবে, ইয়েস ইয়েস, সরি 0.05, ইয়েস ইয়েস, সরি। delete 0.05, তাহলে এখানে ইন্টারসেপ্ট will be is equal to 0.6971 divided by ব্র্যাকেটে এইটা times slope। তাহলে এটা হলো রেট কনস্ট্যান্ট ফর দ্য রিয়াকশন। এটাকে যদি মিনিটের এক্সপ্রেস করতে হয় তাহলে এটাকে ইজ ইকুয়াল টু এইটা ইন্টু 60। তাহলে এটা আমাদের চেনা জানা রেজাল্টের মধ্যেই পড়লো। সো দিস ইজ অল অ্যাবাউট দিস এক্সপেরিমেন্ট।